স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বল। আমরা যদি ভিপিএন এর পরিবর্তে অ্যানোনসার ব্যবহার করি, তাহলে কি ভিপিএন এর মতো আহ ওরকম নিরাপত্তা কি পাবো ভাই? অ্যানোন্সার হচ্ছে আমাদের টর জি। নেটওয়ার্ক যেটা না, জি। ওইটাকে ইউজ করে। কিন্তু টর হচ্ছে ব্রাউজার, যেটা তো গতদিন বলেছিলাম, ও শুধু ওয়েব ট্রাফিক যেটা ওইটারে টর নেটওয়ার্ক দিয়ে পাস করে। আর অ্যানোন্সার হচ্ছে আমাদের পুরো সিস্টেম ওয়াইড, মানে আপনি টার্মিনাল দিয়েও যদি কোনো কমান্ড লিখেন ওইটাও টর নেটওয়ার্কের থ্রুতে পাস করবে। ভিপিএন বা ওগুলো তখন দরকার নেই, মানে সরাসরি টর নেটওয়ার্ক দিয়ে সব কাজ করা। স্যার, কি কালি লিনাক্সে আপনাদের সেট আপ নিয়েছে? কেউ ট্রাই করেছেন? জি, জি, আমি ট্রাই করছিলাম, তো সেটা নিচে। আচ্ছা আচ্ছা, মানে কালি লিনাক্স ওটা মূলত তৈরি প্যারোটের। তো কালি লিনাক্সে ওটা বা মাঝে মধ্যে দেখেছি কনফ্লিক্ট করে, ভার্সনের জন্য সেট আপ নেয় না। প্যারোটে আবার মানে বিল্ট ইন সেট আপই আসে ওটা। ও, আচ্ছা। আচ্ছা। স্যার, আজকে তো ওই টুলস দুইটা নিয়ে আলোচনা করবেন, আপনি দুইটা টুলস দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, মূলত আলোচনাটা হবে ম্যালওয়্যার নিয়ে। কতদিন তো ডস অ্যাটাক নিয়ে কথা বললাম, তাই না? জি জি। আচ্ছা জি আচ্ছা। স্যার। আজকে হচ্ছে ডস এর পরে ম্যালওয়্যারের আলোচনাটা একটু দরকার। হ্যাঁ, ডস অ্যাটাক করলে কি এটা কি আসলে কার্যকর হয়? লাইক আমি অ্যাজ এ সিঙ্গেল পার্সন যদি একটা অ্যাটাক দিলাম, সেটা সাইট সাইট কি ডাউন করতে, মানে ডাউন কি করবে, বা করার পার্সেন্টেজ কিরকম হতে পারে? উম, যেগুলো নর্মাল ওয়েবসাইট বা ছোট বিজনেস, যেগুলো ছোট এন্টারপ্রাইজ, ওদের যেগুলো দেখা যায় শেয়ার, কেউ কেউ শেয়ার্ড হোস্টিং নেয় বা নিজেরা হোস্ট নিজেদের সার্ভার রাখলেও আহ, খুব বেশি মানে কি বলে ডস এটাকে প্রোটেকশনের জন্য কিছু যে রাখবে এই ধরনের সলিউশন বা সফটওয়্যার, এগুলো তেমন দেখা যায় না। তো সেই ক্ষেত্রে সিঙ্গেল ডস অ্যাটাকের মানে প্রবাবিলিটি থাকে, সম্ভাবনা থাকে। বিগ এন্টারপ্রাইজ যারা, এরা কম বেশি অনেকেই দেখা যায় যে লোড ব্যালেন্সার বা প্রক্সি এগুলো ব্যবহার করে। মানে আবার কেউ কেউ লোড ব্যালেন্সারের মেকানিজমই হচ্ছে মনে করুন চারটা সার্ভার আছে, আপনি একটা রিকোয়েস্ট পাঠালেন, নর্মাল রিকোয়েস্ট, যেই সার্ভারটা অ্যাভেলেবল তার কাছে আপনার রিকোয়েস্টের প্যাকেটটা দিয়ে দেয়। তো ডস অ্যাটাক করলেও দেখা যায় লোড ব্যালেন্সার একটা প্রাইমারি একটা কি বলে ব্যালেন্সের কাজ মতো করতে পারে। আবার অনেকে ফায়ারওয়াল বা এই জাতীয় জিনিসপত্র রাখে। সেই ক্ষেত্রে মানে সিঙ্গেল সোর্স থেকে ডস অ্যাটাক ডিপেন্ডস যে আদৌ পুরোপুরি ডিজেবল বা করতে পারবে কিনা। ওকে, ডিডসটা সেক্ষেত্রে বেশি কি বলে ইফেক্টিভ হয়ে থাকে। ওকে, এই জন্য যে গ্রুপে একটা টুলস দেখালাম না, বললাম যে ওটা দিয়ে স্ক্যান দিতে পারেন, যদি কোনো ফায়ারওয়াল থাকে একটা আইডিয়া পাওয়া যায় যে হ্যাঁ ফায়ারওয়াল আছে। সেক্ষেত্রে সিঙ্গেল আমাদের ডস অ্যাটাক করে ডাউন করার প্রবাবিলিটিটা কম। আর যদি না থাকে সেখানে একদমই কোনো প্রোটেকশন নাই, সেক্ষেত্রে শুধু ডসেও কাজ হয় অনেক সময়। জি ভাই, বুঝতে পারছেন, এই জন্য বিবেচন ভাইরাল, ভাইরাল হয়ে যে link টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, বাকিদের কি অবস্থা? কেউ মানে ক্লাসে যা দেখিয়েছি এর বাইরেও নতুন কিছু শিখেছেন বা কিছু ট্রাই করেছেন? ইয়েস স্যার, আজকে নতুন একটা টুলস ট্রাই করছিলাম। কি মানে কিসের?
স্টর্ম ব্রেকার ছিল টুলটার নাম। এটা হচ্ছে স্যার ইয়ার জন্য, মানে এটা দিয়ে ডিভাইসের একদম পুরা ডেটাবেস থেকে শুরু করে সব ট্র্যাক করা যায়, প্লাস ওয়েবক্যাম হ্যাকিং, এরপর মাইক হ্যাকিং, এরপর হচ্ছে আপনার লোকেশন ট্রেসিং সব একসাথে করা যায় আর কি। ও কি নিজেই সব, যদিও মানে টুলসটা কি একাই সব কাজ করে না অন্য না টুলস এর না, সাহায্য একাই নেয়? সব করে না, ওকে আর কি ওকে কালি দিয়ে রান করে আলাদা পোর্ট মানে কাস্টম পোর্টের সাথে কানেক্ট করে দেন হচ্ছে ওর লিঙ্ক গুলা শেয়ার করতে হয়। লিঙ্কে যদি কেউ অ্যাক্সেস দেয় তাহলে হচ্ছে ট্রেস করা যায় আর কি। ওখানে গিয়ে আইপিটা এমনিই পাওয়া যায়, লিঙ্কে যে কেউ ঢুকলে গ্র্যাবিফায়ার মতো আইপির ইনফরমেশন পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়, কিন্তু আপনার ওয়েবক্যাম হ্যাকিং মাইক্রোফোনের জন্য এগুলোর হচ্ছে অ্যাক্সেস লাগে। ক্রোমে একটা ব্রাউজিং ট্যাবের মতো ওপেন হয়, ওখানে অ্যাক্সেস দেয়া লাগে মানে। আর যেই ব্রাউজারের পোর্শনটা ওপেন হয় ওইটা অনেক ইন্টারেক্টিভ থাকে, দেখে বোঝা যায় না যে ওইটা হ্যাকিং সাইট আর কি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আপনি ভাই টুলটার নিজের, লিঙ্কটা একটু দিন। হ্যাঁ, নিজের ডিভাইসে এগুলো ট্রাই করেছেন, মানে টুলসটা সাকসেসফুলি কাজ করছে সবকিছু? জি জি স্যার, কাজ করে। আমি আমার ডিভাইস দিয়ে ট্রাই করছি, তারপরে হচ্ছে আমি কালি দিয়ে আমার ভার্চুয়াল বক্সে রান করে আমার পিসির উইন্ডোজ দিয়েও চেক করে দেখছি, আবার বাসায় যে ফোনগুলো ছিল ওগুলা দিয়েও দেখছি, পারফেক্টলি কাজ করে। আর প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে যতক্ষণ ট্যাবটা ওপেন থাকবে ততক্ষণ ভিকটিমের স্ক্রিনশট উঠতে থাকে 2 সেকেন্ড পর পর আর কি। লিংক থাকে, আপনি যেটা টার্গেট করতে চান, হয় আপনি মাইক্রোফোন অ্যাক্সেস চাইলে 2 সেকেন্ড পর পর মাইক্রোসফট মাইক থেকে কি কি কথা বের হচ্ছে 2 সেকেন্ড পর পর অডিও রেকর্ড হইতে থাকে আর সেন্ড হইতে থাকে। আর হচ্ছে যদি ওয়েব ক্যামেরা অ্যাক্সেস থাকে তাহলে হচ্ছে 2 সেকেন্ড পর পর একটা করে ছবি ক্যামেরা দিয়ে অটোমেটিক উঠতে থাকে, যতক্ষণ সে আর কি ওই ওয়েব পেজটাতে থাকবে আর কি, ওই ওয়েব পেজটা স্ক্রল করবে, ইন্টারেক্টিভ ওয়েব পেজটা। ওকে, ভেরি গুড। তো এখন মানে একা একা কিভাবে টুলস খুঁজে বের করে রান করতে হয় এটা শিখে গিয়েছেন না? জি ভাইয়া। হ্যাঁ, একটু আলহামদুলিল্লাহ। একটু কনফিডেন্স একটু তো বেড়েছে। প্রবলেম হয় মাঝে মাঝে। জি ভাই, একটু কনফিডেন্স আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তারপর মাঝে মাঝে একটু ভয় হয় যে যদি এটা নিজের উপরে যদি আবার রিপেট করে। হ্যাঁ, এরকম হবে, একটু একটু তো কনফিউশন সবসময় থাকবে যে হবে কি হবে না, বা রান করতে গেলে একটু প্রবলেম হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এই যে একা একা খুঁজে নিতে শিখেছেন, এই যে চিন্তা করতে শিখেছেন, ঠিক আছে, তো আমি মনে করি যে আমার পরিশ্রমটা সার্থক অন্তত, যে আপনারা এখন জানেন যে কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে নতুন টুলস এক্সপ্লোর করতে হয়। ঠিক আছে, এখন আর আপনাদেরকে দমিয়ে রাখতে পারবে না কেউ, ইনশাল্লাহ। ওকে, বাকিদের কি অবস্থা? স্যার ওই দিন তো আপনি হচ্ছে লেয়ার 4 মানে এটা করে দেখাইছিলেন, লেয়ার 7 কিভাবে এটা করতে এটা একটু দেখাইলে ভালো হতো। ওইখানে ইউআরএল দিতে বলে আর কি কি জানি, আহ, এগুলো একটু এ- মানে আহ, বুঝিনি আর কি। মানে আপনার কথাটা না আমি বুঝতে পারিনি, মেবি সাউন্ডে কোনো একটা ইস্যু হচ্ছিল, আর একটু বলবেন? বললাম যে স্যার ওই দিন তো লেয়ার 4 আপনি অ্যাটাক করে দেখাইছিলেন, তো আজকে যদি লেয়ার 7 অ্যাটাক করে একটু দেখাই দিতেন। ওখানে ইউআরএল আর কি কি জানি দিতে বলে, ওইটা আমি বুঝিনি ভালো করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি আজকের আলোচনার পরে সময় পাই তখন আবার ওইটা টুলসের অ্যাটাকে আমরা যাব। ওকে। আপনি কি কোনো কমান্ড রান করেছিলেন, বা কমান্ড মানে রান করার পরে বুঝতে অসুবিধা হচ্ছে লেয়ার 7 এর কোনো? না, এমন ইউআরএল দিতে বলছিল আর কি জানি, ওগুলো মানে বুঝিই নেই যে আমি ওইটা আসলে কিভাবে অ্যাটাকটা দিব। না, আমি বুঝিনি, মানে আপনি কি টুলসটা রান করেছিলেন? হ্যাঁ স্যার, টুলস রান করে আমি লেয়ার 4 অ্যাটাক করছিলাম, বাট লেয়ার 7 যে অ্যাটাক করবো আমি, যে আচ্ছা, যদি মানে যদি ওই যে আজকে আমাদের আলোচনার মানে পরে কি বলে আইপি দিতে হবে, সময় পাই। তারপরে ডিউরেশন দিতে হবে, মানে এগুলার যেটা এটা আমি বুঝি না। আচ্ছা আচ্ছা, আলোচনার পর যদি সময় পাই তখন আমরা ওই টুলসটা নিয়ে আবার দেখবো কিছু এক্সাম্পল। ওকে। আচ্ছা, এমনিতে ওদের গিটহাব, ওই যে ডক্স যেটা উইকি যেটা, ওইখানে এক্সাম্পল দেয়া আছে। ইনিশিয়ালি এক্সাম্পলটা দেখে একবার আরেকবার ট্রাই করতে পারেন।
যদি এমন হয় যে ওই এক্সাম্পলের কিছু অংশ বুঝতে অসুবিধা হচ্ছে, মানে তখন হয় কি আরেকটু স্পেসিফিক করে সমাধান দেয়া যায়। ওকে, বাকিরা আর কেউ গ্রুপ স্টাডি বা কিছু করেছিলেন? স্যার আমি একটা প্রবলেম ফেস করতেছিলাম, আমার কি একটা প্রবলেম? আর কি স্পেসিফিক প্রবলেম ছিল, আপনাকে বলতে চাইছিলাম। আপনি বলছিলেন নেক্সট ক্লাসে কালির একটা এক্সটেনশন আছে .tg tz আর কি, এই এক্সটেনশনের ফাইলগুলা কিভাবে আর কি ইনস্টল করে এইটাতে একটু প্রবলেম ফেস করতেছিলাম আর কি। অনেকগুলা রিপোজিটরি চেক করছি বাট ওইটা দেখে পারতেছি না, হচ্ছে না আর কি। আমি ওই যে টেলস যেটা ছিল ওইটা আর কি ইনস্টল, সরি টর ব্রাউজার যেটা ছিল ওইটা কালিতে ইনস্টল করার সময় আর কি এই ইস্যুটা পাচ্ছিলাম আর কি। একটু স্ক্রিন শেয়ার করে দেখানো যায়? জি স্যার আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা, একটু একটু দেখান। আমি আমি এর ইয়াটা ওপেন করতে হবে, ভার্চুয়াল বক্সটা ওপেন করতে হবে। স্যার এই যে dar.xz এই এক্সটেনশনটা আর কি ইনস্টল করতে, মানে এইরকম টাইপের ফাইলগুলা কি ইনস্টল করতে প্রবলেম হচ্ছিল আর কি। আচ্ছা, এটা এটা মেবি হচ্ছে কালিতে না, এটা হচ্ছে জিপ ফাইল আকারে আছে। রাইট বাটন ক্লিক করুন ওই ফাইলটার উপরে গিয়ে। এক্সট্রাক্ট দিব। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রাক্ট এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট দেন। হচ্ছে হচ্ছে, এক্সট্রাক্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এক্সট্রাক্ট হচ্ছে, এটা দেখছি। হইছে, এই যে আসছে। ওকে, টরের এটা মানে কিছু সেট আপের দরকার পড়ে না। এক্সট্রাক্ট করলে এই যে স্টার টর ব্রাউজার ডট ডেস্কটপ, এটা চাইলে ডেস্কটপেও রাখতে পারেন, অথবা ক্লিক ক্লিক করেন আপনার ব্রাউজার এটা স্টার্ট। চাই স্যার সবসময় ওপেন হয় না, এটা এটা তাহলে ওপেন হয় না তো। তাহলে এটা ব্রাউজারের ওই একটা ফোল্ডার ভিডিও, এটা একটা কেটে। ভিডিওতে দেখছিলাম ওরা আর কি বলছিল যে রাইট ক্লিক করে এখান থেকে প্রপার্টিতে গিয়ে এটাকে এই যে এক্সিকিউটেবল এস প্রোগ্রামে অন করে দিতে, অন করার পরেও কেন জানি টরটা ওপেন হচ্ছে না আর কি, ওপেন দেওয়ার পরে ওপেন হইতে চায় না। আচ্ছা, ওকে সম্ভবত ডেস্কটপে নিয়ে যাওয়া লাগবে। তাও দরকার নেই, আপনি এটা ব্রাউজার কি ফোল্ডারে যান। কি করবো ব্রাউজার স্যার? ব্রাউজার ফোল্ডারটাতে যান। ব্রাউজারের ফোল্ডারটাতে নিব? না, আচ্ছা, আগে ব্রাউজার ফোল্ডারটা। মানে এই ও আচ্ছা, ব্রাউজার ফোল্ডার ওপেন করব।
জি ওপেন করছি স্যার এরপরে। হ্যাঁ, নিচে নামুন, দেখুন টর ব্রাউজার লেখা এক্সিকিউটেবল ফাইল পাবেন। এই যে স্টার্ট ডট ব্রাউজার ডট ডেস্কটপ এইটাই আছে স্যার। না, ওই পাশেরটা আরেকটা স্টার্ট টর ব্রাউজার যেটা। ও স্টার্ট টর ব্রাউজার এটা। পারমিশনটা আরেকবার চেক করে দেখেন এক্সিকিউটেবল করা আছে কিনা। টার্মিনালে গিয়ে পারমিশনটা চেক করে নেন। টার্মিনালটা অন করুন, দেখি পারমিশনটা। এখানে এই ফোল্ডারে তো টার্মিনালটা ওপেন করবো তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পারমিশন চেকের কমান্ড দেন। ls-l দেন। সরি স্যার একটা প্রবলেম হয়েছিল আসলে। আহ, হ্যাঁ। আসলে কমান্ডটা মনে নাই স্যার, একটু চেক করে নিতে হবে আর কি। ls -l এলএস হাইফেন এল লিখে চেক করতে পারেন। আই এম নট শিওর। -l বা -la দিলেও হয়। স্যার নেটে একটু প্রবলেম করতেছে, কথা মনে হয় আমি কারো কথা শুনতে পারতেছি না। কেউ কি কিছু বলতেছেন? ভাই আপনি ls-l দেন। এখন কোন ফাইলটার পারমিশন দেখতে চাচ্ছেন সেটা খুঁজে বের করেন। এই যে স্টার্ট টর ব্রাউজার, স্টার্ট টর ব্রাউজারের অ্যাক্সেস। স্যার রুট পারমিশন তো দেয়া আছে এখানে, হ্যাঁ হ্যাঁ। সব দেয়া আছে, তাহলে এখন রিড এটা রান। রাইট তারপরে সব দেয়া আছে পারমিশন। ওকে, তাহলে রান করে ফেলুন। এটা রান করলে আপনার ব্রাউজারটা কাজ করবে। আমি কি টার্মিনাল থেকে রান দিব? টার্মিনাল থেকেও দিতে পারেন, অথবা যে ভিজুয়ালি ওখানে ডাবল ক্লিক করলে, আইকনটাতে ডাবল ক্লিক করলেও রান হয়ে যাবে। tor ব্রাউজার আমাদের পিসিতেও রান হবে না? হ্যাঁ, উনি তো ডাবল ক্লিক পিসিতেই রান করলে স্যার করছে। রান হচ্ছে না আসলে। এটা কি ইস্যু দিতেছে আমি বুঝতেছি না। আমি অনেকবার ট্রাই করছি, আপনি যেভাবে পারমিশন চেক করে বলছেন এইভাবে আমি পারমিশন দিয়ে দেখছিলাম যে পারমিশন আছে নাকি। এই যে দিলে এরকম একটা ফাইল ওপেন হয়ে যায়, এক্সিকিউটেবল দিলেও হয় না। আচ্ছা, আমি রান। পারমিশন সবই আছে কিন্তু কি। আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে বারবার অন্যদিকে ডাইভার্ট হচ্ছেন। আমি তো ডট ডেস্কটপ ওই ফাইল রান করতে বলিনি, বলছি যে স্টার্ট পাওয়ার ব্রাউজার লেখা স্টার্ট শুধু টর ওই ফাইল। ব্রাউজার, হ্যাঁ স্যার হ্যাঁ এটা এটা দিচ্ছি, এটা তো ওপেনই হচ্ছে না।
একসাথে দুই তিনটা দিলে স্টার্ট হবে কি করে, একটা দিন হবে। তাহলে টার্মিনাল থেকে কমান্ড দেন। এক্সিকিউটেবল ফাইল কিভাবে রান করে টার্মিনাল থেকে? বেসিক লিনাক্সের কনসেপ্ট এত দ্রুত ভুলে গেলে হবে? টার্মিনাল থেকে রান দিব তাহলে স্যার? হ্যাঁ। টার্মিনাল ওপেন করুন। ভাইয়া আমাদের কত নম্বর ক্লাসের পর থেকে ল্যাব ক্লাস হবে? আমরা অলরেডি ল্যাবেই আছি। কালকে আমার স্কুল একটু মানে কম টাইমের, তো কালকে আসছে একটা কোনো টুলস রান করার চেষ্টা করবো। ভাই আপনি কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 8-এ পড়ি। মাশাআল্লাহ, এত কম বয়সে আপনি ইথিক্যাল হ্যাকার হয়ে যাচ্ছেন। এমনি তো হবে না, স্যার কি বলে প্র্যাকটিস করতে হবে, এটা শিখলাম, শিখার পরে 1-2 বছর আগে প্র্যাকটিসই করতে হবে, তারপরে কি করে। জাহিদ সাহেব, লিনাক্সের কনসেপ্ট কি কিছু আদৌ মনে আছে আপনার? এক্সাম দিয়েছিলেন লিনাক্সের। এখানে ইরর মেসেজটা খেয়াল করুন, আমি দেখাই কিভাবে সমাধান করতে হয়। ইরর মেসেজটা কি বলছে এখানে? কমান্ড নট ফাউন্ড। কমান্ড নট ফাউন্ড। আচ্ছা, এর আগে যেটা কমান্ড দিয়েছেন ওই আগের ইরর মেসেজটা ওটা দেখুন, ওখানে কি বলছে? নো সাইজ ফাইল অর ডাইরেক্টরি, ডিরেক্টরি। মানে আমি ওই ডাইরেক্টরিটাতে নাই, আমাকে ওই হ্যাঁ, ডাইরেক্টরিতে গিয়ে ওপেন করতে হবে। হ্যাঁ। আমার টার্মিনালটা এখানে ওপেন করা লাগবে বেসিক্যালি। ভাইয়া ম্যানুয়ালি না যে আমরা টার্মিনাল থেকে সিডি দিয়ে ডিরেক্টরিতে যেতে পারি না? হ্যাঁ, কমান্ড রান হচ্ছে না কেন, হোয়াই? মেবি বাকিরা সুডো কেউ দিয়ে তারপর বলেন। ফাইলের নামটা দিতে হবে। না না, বাকিরা কেউ বলেন না ওনাকে, ওনার ব্রেইনটাকে একটু পুশ করতে দেন।
পারছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, এটা সবসময় মানে error অনেকদিন message। প্র্যাকটিস করা হয় না, তো বেসিক কমান্ড গুলো ইউজ করা হয় না, এর জন্য আর কি প্রবলেম হয়ে গেছে, না না, প্র্যাকটিসের অভাবে প্র্যাকটিস আর কি। প্র্যাকটিস হোক বা না হোক, সবসময় খেয়াল রাখবেন প্রথমত হচ্ছে ইরর মেসেজ, দ্বিতীয়ত হচ্ছে লগ মেসেজ। হ্যাঁ, আমাদের লিনাক্সেও সিস্টেম লগ, উইন্ডোজেও সিস্টেম লগ মেসেজ জেনারেট করে। যখনই একটা সমস্যায় পড়বেন প্রথমে দেখবেন যে সে কোনো ইরর মেসেজ দেয় কিনা। ইরর মেসেজ হচ্ছে আপনার প্রথম গাইডলাইন, ঠিক আছে, একদম আহ স্বর্গীয় দেবতা বা এই টাইপের একটা জিনিস, মানে এত এত হেল্পফুল একটা জিনিস। সেকেন্ড হচ্ছে সিস্টেম লগ। অনেক সময় টার্মিনাল বা প্রোগ্রাম সরাসরি ইরর মেসেজ দেখায় না, লগ ফাইল যেটা সেইখানে লেখা থাকে যে অমুক কারণে এই জিনিসটা রান হচ্ছে না। ওকে, ভবিষ্যতেও যখন কোনো বুঝতে পারছি সমস্যায় স্যার। পড়বেন এই দুইটাকে খেয়াল রাখবেন। বিভিন্ন কারণে ইরর হতে পারে, মনে করেন আপনি ঠিক কমান্ড দিয়েছেন, সব ঠিক আছে, তারপরও সিস্টেমের কোনো অসুবিধার জন্য বা প্রোগ্রামের কোনো অসুবিধার জন্য রান হচ্ছে না। ওকে, এই দুইটা খেয়াল করবেন। বুঝতে পারছি স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, হোনিক্স ওএস যেটা, ওটা কেউ রান করেছিলেন সেট আপ করে? হোনিক্স কিন্তু ভার্চুয়াল বক্স এডিশন দেয়। ট্রাই করছিলাম স্যার, ফোনিক্স ট্রাই করি নাই। বাকিদের কি অবস্থা? বাকিরা কি আদৌ ক্লাসে আছেন না ঘুমিয়ে গেলেন? মানে দুইজন তিনজন ছাড়া কেউ কোনো সারা শব্দই নেই। আছে আছে ক্লাস আছে। আসি আসি স্যার, একটা স্যার কল আসছি, আসছিল বাট তো। কিছু জানি না তো, ওই জন্য বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, মিসবা, আপনি আপনি কি হোনিক্স ট্রাই করেছিলেন টেইলস ব্যতীত, আদার্স সামথিং? স্যার আমার কালি লিনাক্স রান হচ্ছিল না, ওই জন্য আমি কালি লিনাক্সটা প্রবলেম সলভ করার জন্য ইউটিউব ঘাঁটতেছিলাম খালি। এই তারপরও হচ্ছিল না, তখন উনি যে আমাদের জাহিদ ভাই, তিনি আমাকে বললেন যে বায়ো সেটিংসে যায় ভার্চুয়ালাইজেশন অন অফ করার পর, তখন হচ্ছে করলাম, করার পর হচ্ছে ঢুকার পরেও হচ্ছিল না, কিন্তু হঠাৎ করে হয়ে গেল হঠাৎ আজকে করে হয়ে গেল? রাতে। মানে জানি, হ্যাঁ জানি না কেন জানি, স্যার ভার্চুয়ালাইজেশন এই যে অন অফ করার পরে হইলো না, পরে করলাম হইলো না, এরর দেখাইলো, কিন্তু রান করলাম হঠাৎ করে হয়ে গেল কেন জানি, আমি জানি না। জাহিদ ভাই হ্যাক করে আসছে আপনার। তার কম্পিউটার কি ম্যাজিক করা শিখে গেল যে একা একা না ম্যাজিক স্যার, করে? কালি লিনাক্স এর এই প্রবলেমটা আমিও ফেস করছি, তো তাই আর কি আমি ওকে হেল্প করতে পারছি। মানে এই সেম প্রবলেম আমি অনেকদিন পড়েছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ। পরে হচ্ছে ভার্চুয়ালাইজেশন অন অফ করার পরে কিছুক্ষণ ওয়েট করলে বা দুই তিনবার কালি লিনাক্সটা অফ করে স্টার্ট দিলে পরে হচ্ছে এই জিনিস সলভ হয়ে যায় আর কি। এটা মানে একটা হ্যাঁ বাগ। আমার আমার প্রথমে হচ্ছিল কালি লিনাক্সে ঢুকতেছিল, আমি আইডি পাসওয়ার্ড দিচ্ছিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে মানে কালি লিনাক্সের ইয়া শো করতেছিল না, উইন্ডোজটা শো করতেছিল, মানে কালো হয়েছিল, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়েছিল। রিস্টার্ট দেওয়ার পরেও হচ্ছিল না, কিন্তু আজকে সকাল থেকে মানে আমার ভার্চুয়াল বক্সটাই রান হচ্ছিল না, ওখানে লেখা আসতেছিল এরর মেসেজ, রিইনস্টল দেওয়ার পরে ওটা আসতেছিল, তারপরে করার পরে ওখানে ঢুকলো, ভার্চুয়ালাইজেশন অন অফ করার পরে ভার্চুয়াল বক্সে ঢুকলো, তখন আমি আবার ওটা ক্রিয়েট করলাম নতুন কালি কালি লিনাক্স ফাইল দিয়ে, ক্রিয়েট করার পরেও ঢুকতেছিল না কিছুক্ষণ কালো, তারপরে আরো দুই তিনবার ট্রাই করার পরে ঢুকতেছিল না, তখন হচ্ছে আমি কালোতে রাখে দিছিলাম, রাখে আমি অন্য ইউটিউবে সার্চ করতেছিলাম, তো হঠাৎ করে মিনিমাইজ করে দেখি হয়ে গেছে, এখন হচ্ছে। ওকে, ফোনিক্স নিজেই কিন্তু আলাদা একটা ওএস অপারেটিং সিস্টেম, ঠিক আছে, কালি লিনাক্সের সাথে এর সম্পর্ক নেই, ওকে আলাদা করে ডাউনলোড করে ভার্চুয়াল বক্সে সেট আপ করতে হয়। ঠিক আছে, একই রকম প্রসেস কালি লিনাক্সে। স্যার আমি ব্যবহার করছি স্যার। আচ্ছা আচ্ছা, সেট আপ করেছেন? জি স্যার। ওটার গত কিন্তু টেইলস এর কিছু ফিচার্স দেখিয়েছিলাম, হোনিক্স কি টেইলস এর থেকে মানে ভালো যতটুকু, কোনো কম্প্যারিজন কিছু বলতে পারেন, কোনো আপডেট? স্যার এতটুকু জানি স্যার, এটা একটা গেটওয়ে ইউজ করে। আচ্ছা আচ্ছা, ওর বিল্ট মানে ইন প্রাইভেসি টুলস নেই ওর সাথে? জি স্যার, বিল্ট ইন প্রাইভেসি টুলস আছে। এটা মূলত যখন আমরা ভার্চুয়াল সেট আপ করি, এটা একটা গেটওয়ে, মানে দুইটা অপারেটিং সিস্টেমের মতন হয়ে যায়, একটা হলো রেগুলার আর আরেকটা হলো গেটওয়ে থাকে। গেটওয়ের মাধ্যমে আমরা অন্য লিনাক্স এর সাথে কানেক্ট করতে পারি, কালি লিনাক্স বা প্যারট অন্যগুলোর সাথে।
অর্থাৎ ওই গেটওয়ে যদি আমরা ব্যবহার করি তাহলে আর কি সকল কিছু টরের মাধ্যমে হবে। তারপরও ওই উনিক্স এর মধ্যে একটা অপারেটিং সিস্টেম থাকে। আচ্ছা, ওর বিল্ট ইন ওর ভিতরে ব্রাউজার নেই? জি স্যার। আচ্ছা, তাহলে তার মানে ওকে মাল্টিপারপাসে আমরা ইউজ করতে পারি। এইদার ওকে স্ট্যান্ড অ্যালোন একটা অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করতে পারি, অথবা অন্যান্য অপারেটিং সিস্টেম আমাদের উইন্ডোজ অথবা ভার্চুয়াল বক্সে থাকা কালি লিনাক্স, তাকে বলে দিতে পারি যে তুমি তোমার যত নেটওয়ার্ক ট্রাফিক পাঠাতে হবে এটা হুনিক্স এর ভিতর দিয়ে পাঠাও, গেটওয়ের কাজ এটা, তাই তো? তখন কি হবে, ওই প্রাইভেট চ্যানেল, টরের যেই নেটওয়ার্ক চ্যানেল, ওইটা দিয়ে আমাদের ডাটাগুলো পাস হবে। কোনো কালি বা প্যারোটে এটা কি কনফিগার করেছিলেন, ওই গেটওয়ে কনফিগারেশন? না স্যার, করা হয়নি, তবে আমি ইউটিউবে ভিডিও একটা দেখছিলাম যে কিভাবে করে আসলে। আচ্ছা কালি আচ্ছা আমি ডব্লিউএসএল দিয়ে চালাই। এই তো। আচ্ছা আচ্ছা, মানে ওই ওই কমান্ড গুলো একটু দেখে নেবেন বা রান করে দেখবেন ঠিকভাবে কাজ করে কিনা, হয়তো সেখানেও কিছু ইরর তৈরি হতে পারে। এবং একা একা যখন এই ইররটা সলভ করবেন দেখবেন আরো 5-7টা নতুন জিনিস শেখা হয়ে যাবে। ওকে। জি স্যার আমার স্যার। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। আমি আজকে দুইটা পিএইচপি প্রজেক্ট ডেপ্লয় করেছি ভিপিএস এ। একটা হচ্ছে উবুন্টু সার্ভারে, আর একটা আলমা লিনাক্সে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমি এর আগে শেয়ার সার্ভারে সবকিছু করতাম অথবা ক্লাউড যেগুলো ম্যানেজ করা ছিল। এই প্রথম ভিপিএস কনফিগার করছি। তো আমার কোশ্চেনটা হচ্ছে, আমি এগুলাতে কি কি ধরনের সিকিউরিটি থ্রেটস এর সম্মুখীন হতে পারি এবং এগুলো প্রিভেন্ট করবো কি করে? আচ্ছা, ভিপিএস এ কোনো বাইরের ইন্টারনেটে কমিউনিকেট করার মতো কোনো সার্ভিস, কোনো পোর্ট ওপেন আছে কিনা, এটা হচ্ছে নাম্বার ওয়ান কোয়েশ্চেন। যদি থাকে জি, তাহলে কন্ট্রোল প্যানেল হিসেবে এ প্যানেল যেটা আছে ওইটা ইনস্টল করেছি। আচ্ছা আহ, এ প্যানেলটা দিয়ে করা হচ্ছে। আচ্ছা, তো এই প্যানেল ফর এক্সাম্পল রান হচ্ছে, সে বাইরের কত 80 নম্বর পোর্ট বা 443-তে কমিউনিকেশন করছে, তাই তো? তো ওই পোর্ট এবার এবার জি স্যার। সেকেন্ডে চেক করুন যারা ভিপিএস প্রোভাইড করছে, এডাব্লিউএস বা অ্যাজুরে যেটা হয়, ওরা কি করে, ওদের প্ল্যাটফর্মেরই বিল্ট ইন কিছু ফায়ারওয়াল, তারপরে সিকিউরিটির কিছু সলিউশন থাকে বিল্ট ইন, মানে ওরাই মানে কিছু এক্সট্রা চার্জ নেয়, আপনি জাস্ট ওই প্লাগইনস এর মতো ডাউন দিবেন আর সেট আপ হয়ে যাবে। দেখুন সেইটা আছে, আপনি যেখান থেকে বিপিএস জি, নিয়েছেন। আমার আমার প্রিভিয়াস প্রোভাইডার থেকে একটা ফ্রিতে একটা ফায়ারওয়াল প্রোভাইড করছে, তো ওইটা ইনস্টল করা করা হয়েছে, কিন্তু তারপরেও আর কিছু করা প্রয়োজন কিনা এটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ফায়ারওয়ালে কোনো রুলস সেট আপ করেছেন? উম, না, আমি জাস্ট ইনস্টল করেছি, তারপরে আমার যে অপারেটিং সিস্টেম দেওয়ার দরকার ওইটা দিয়ে শুরু করেছে। আচ্ছা, ওই যে আপনার যেটা কনফিউশন যে আমি এখনো কোনো আরেকটু, রুলস সেট আপ করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, যে আপনার যেটা কনফিউশন যে আমি আরেকটু প্রোটেকশন দিতে চাই, কি করতে পারি, ওই সমাধানটা লুকায়িত আছে ফায়ারওয়াল রুলস এর ভিতরে। ফায়ারওয়ালের রুলসে আমরা মূলত বলে দিই যে আমার অমুক একটা পোর্ট আছে, অমুক একটা আইপি অ্যাড্রেস আছে, এখানে কি কি আমি অ্যালাউ করব, কি কি অ্যালাউ করব না। ওকে, প্রোটেকশন বাড়াতে গেলে ইনিশিয়ালি হচ্ছে আপনাকে ওই যে ফায়ারওয়াল তারা দিয়েছে সেটা কনফিগার করতে হবে। আচ্ছা, এরপরে সেকেন্ড আরেকটা কাজ, সেটা এন্টারপ্রাইজ গুলো করে, হ্যাঁ, বড় বড় এন্টারপ্রাইজ বা মিডিয়াম এন্টারপ্রাইজও করে। সেটা হলো আপনার যেটা ভিপিএস, এটা তো একটা কম্পিউটার, তাই না? আপনার নিজের কাছে নেই কিন্তু তাদের ক্লাউডে একটা জায়গায় আছে, তো তাই তো? ওই হ্যাঁ, কম্পিউটারে, রিমোটলি ওটা চলতেছে। হ্যাঁ, রিমোটলি চলছে কিন্তু সেটা একটা কম্পিউটার, কিন্তু হ্যাঁ, আস্ত একটা কম্পিউটার। তো জি। ওই কম্পিউটারে এন্ড পয়েন্ট সিকিউরিটির কোনো সলিউশন ব্যবহার করা সেকেন্ড লেয়ারে। যদি এখন এন্ড পয়েন্ট সিকিউরিটির যে সলিউশন গুলো গুলো অনেকগুলো আছে, বেশিরভাগই আসলে পেইড, যেগুলো একটু ভালো। আপনি যদি মনে হয় যে আমি ফায়ারওয়াল দিয়েছি এটা প্রাথমিক বাধা দিবে আক্রমণগুলো, কিন্তু না, আমি আরেক আরেক লেয়ারের সিকিউরিটি বাড়িয়ে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে ওই ভিপিএস সার্ভার যে কম্পিউটারটা ওইখানে এন্ড পয়েন্ট সিকিউরিটি হিসেবে আহ, যেমন একদমই কমন নাম যদি বলি ক্যাসপারস্কে, যদিও ক্যাসপারস্কে আমি বলবো না খুব ভালো পারফরমেন্স, একদম 100-এ 100 সেটা বলবো স্যার, না। আপনি কি আমাকে ভালো কিছু রিকমেন্ড করতে পারেন?
এখানে পেইড হলেও প্রবলেম নাই, কারণ কোম্পানি এনাফ ফান্ড আছে, এটাতে বেয়ার করতে পারবে। কিন্তু সিকিউরিটিটা খুব হার্ড দরকার এখানে। তাহলে আমি রেকমেন্ড করব ট্রেন্ড মাইক্রোর অ্যাপেক্স 1। মানে এটা আমার কাছে এত চমৎকার লেগেছে, আমি দেখাই। অ্যাপেক্স 1। দেখাচ্ছি ওকে, অ্যাপেক্স 1। আচ্ছা আমি লিখে রাখলাম এখানে। এই যে এখানে সেটা এত চমৎকার একটা সলিউশন যে আমি নিজেও এটা বাইপাসের বিভিন্ন টেকনিক চেষ্টা করেছিলাম, কিন্তু ওদের ডিটেকশন মেথডটা খুব ভালো। ইন্ড পয়েন্ট, অর্থাৎ ইন্ড পয়েন্ট বলতে এখানে বোঝাচ্ছে আপনার যে যে ডিভাইসটা আপনি যেটাকে ব্যবহার করছেন, ওরা ক্লাউডে একটা কনসোল দিবে, কনসোলে বসে ফায়ারওয়ালে যেভাবে রুলস সেট আপ করা যায়, যে আমার বিভিন্ন কোনটা অ্যালাউ করব কোনটা করব না, ওটা তো ফায়ারওয়াল আমার ইনকামিং বা আউটগোয়িং ট্রাফিক যেটা আছে সেই লেভেলে কাজ করছে। আর এন্ড পয়েন্ট ডিভাইস, অর্থাৎ আমার ডিভাইসে আমি কি কি অ্যালাউ করব, কি কি ডিটেকশন, কি কি ফাইল রান করতে পারবে, কতখানি ডিটেক্ট করবে, এটার মানে হিউজ লেভেলের কন্ট্রোল আপনাকে দিতে পারে অ্যাপেক্স 1টা। ওকে। থ্যাংক ইউ স্যার, আমার অনেক হেল্প হইলো। মূলত এই প্রজেক্টটা আমি অনেকদিন যাবত ডেভেলপ করতেছি, কিন্তু সিকিউরিটি সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া ছিল না, যে কারণে আর কি এখানে ভর্তি হয়েছিলাম, যে ডিপ্লয় করার আগে আগে হয়তো কিছু সিকিউরিটি টিপস পাবো, এটা আমাকে অনেক উপকার করবে। তো হ্যাঁ, এটা ব্যবহার করতে পারি। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এই যে হ্যাকিং এর কোর্স, আমি বলি হ্যাকিং এর কোর্সে মূল ফোকাস কিন্তু আসলে সিকিউরিটি ব্রেক করা, হ্যাঁ অফেন্সিভ লাইনে, ডিফেন্সিভ আলোচনা এইখানে হয় না বা থাকে না। নিতান্ত আপনি প্রশ্ন করেছেন তার জন্য আলাদা করে অ্যান্সার দেয়। ওকে। তো অফেন্সিভ কিছু করতে পারলেই তো তাহলে ডিফেন্সটা করতে পারবো। আগে বুঝতে হবে যে কিভাবে অ্যাটাকটা হয়, তারপরে হ্যাঁ ওটা হ্যাঁ প্রোটেক্ট করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 একদিক ঠিক, কারণ আমি অনেককেই দেখেছি যারা আসলে অফেন্সিভ পার্টটা বুঝে না, এদের যতই ডিফেন্সিভের আলোচনা যায় বোঝানো হোক, এরা সব ধরতে পারে না, কষ্ট পায়। তো অফেন্সটা শিখে রাখলে যে এরপরে যে কোনো ডিফেন্সিভ সলিউশন অ্যাপ্রোচ খুব সহজ হয়, কনসেপ্ট ধরতে খুব সহজ হয়। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে। বাকিরা কেউ কিছু নতুন ট্রাই করেছেন, খুঁজেছেন? না স্যার, এখনো করিনি, কালকে করবো ইনশাআল্লাহ। কালকে তো ক্লাস আছে না? কালকে? ও হ্যাঁ হ্যাঁ, কালকে আছে। ওকে, আমরা অনেকেই আছে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। 2 থেকে 19-এর ভিতরে যারা আছেন একজন একজন করে একটু সিরিয়ালি বললে আরো ভালো হয়, যারা মনে করুন 2 3 এভাবে সিরিয়ালি যদি দেন তাহলে বেটার হয়। যারা আছেন একটু রেসপন্স শুরুর দিকে যারা আছেন মানে এর একটু আগে বলবেন যে আমি আছি। 9 আছে, 9 ম্যাম। ওকে, 8। 8, 6, 14 স্যার। 14, 11, 11, 15। 15। আর কেউ আছেন 19 পর্যন্ত? 19, 19। আর কেউ? আচ্ছা, তাহলে নিচে নামি। 21। 21, 32, 27, 29, 26। 27, 28। 34। ম্যাম 30, আর কেউ আছেন? 33, 30,
33 আচ্ছা 31 34 এস এম মুস্তিউনুর রহমান একটু স্যার রেগুলার হবেন, মাঝে গ্যাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু চেষ্টা স্যার করুন। আমি ছিলাম কিন্তু আপনার রোল নাম্বার দিতে পারিনি এর 2 দিন আগে, মানে আমার কম্পিউটারে ছিলাম এই জন্য আর কি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। আর লাস্টের ক্লাসে তো আপনি ডোস আনডোস নিয়ে মানে করছিলেন। ভাই ডোস না ডস। আচ্ছা আচ্ছা, ওকে 31 আছে, হ্যাঁ 31 দিয়েছি। আর কেউ আছেন? ভাইয়া 25 ভাইয়া 25 31 30, হ্যাঁ 31 দিয়েছি। সাব্বির আহমেদ, আপনি কি নতুন কোনো টুলস কিছু ট্রাই করেছেন, মানে ক্লাসের লেকচারের বাইরেও নতুন কিছু দেখেছেন? কিছু টুলস দেখছিলাম, বাট ওগুলোর ভিতরে গিয়ে ট্রাই করা হয়নি আর কি। আচ্ছা, ক্লাসে একটু কি বলে ইন্টারাকশন করবেন। হ্যাঁ, মানে কয়েকজন আছেন একদমই ক্লাসে কখনোই কথা বলেন না। তো বোঝা মুশকিল যে আপনাদের আসলে পারফরমেন্স কেমন। অনলাইন ক্লাস তো, অফলাইনে হলে মনে করেন সামনে দেখা যায়, কিন্তু অনলাইনে আপনারা যদি নিজে থেকে উদ্যোগ নিয়ে একটু কথা টথা না বলেন, আমার পক্ষে আসলে বোঝা কষ্ট যে আপনাদের কি অবস্থা। হ্যাঁ, এ নিচে যাই। 50 শুনতে পাইনি। 38 কত? আর 54 অনেক পরে, আচ্ছা তাও দিয়ে দেই। 54 জাহাঙ্গীর মিয়া, স্যার 54 না উপর স্যার থেকে 40 স্যার 44 স্যার 53 38 ভাইয়া 41। রিয়াদ হাসান, আপনার স্টাডির কি অবস্থা? জি ভাইয়া ভালো, কিন্তু নতুন কোনো টুলস অ্যাপ্লাই করি নাই এখনো। আচ্ছা, মানে ওই টপিকে বা যা যা দেখায় এটা নিয়ে ইউটিউবে কোনো ভিডিও টিডিও দেখা হয়? জি জি জি, ভিডিও দেখি স্যার। আচ্ছা, এগুলো দেখবেন। আহ, এমনিতে আরেকটা বিষয় সবার জন্যই বলি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল মডিউলে আমরা কিন্তু অনেক কনসেপ্ট নিয়ে দেখেছি, ব্রড, লিনাক্স, নেটওয়ার্কিং, প্রোগ্রামিং, ওয়েব। ওকে, মূল 4টা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। ইউটিউবে অবশ্য এক একজন এক একভাবে পড়ায়, সেটা ঠিক, কিন্তু ইউটিউবে হ্যাকিং রিলেটেড এখন অনেক টিউটোরিয়াল কিন্তু পাওয়া যায়। এগুলো এখন যদি দেখেন, দেখবেন মানে অত বুঝতে কিন্তু এত কষ্ট হবে না, কারণ যেই লিনাক্স কমান্ড গুলো তারা দেখাবে বা যে কনসেপ্ট নিয়ে কথা বলবে, দেখা যাবে তার অনেক কিছুই আপনাদের জন্য সহজ লাগবে। ওকে, তো ইউটিউবে গিয়ে মানে যেটা হয়, র্যান্ডমলি মানুষজন বিভিন্ন রকম ভিডিও দেখে, সেটা না করে প্রথম যে কাজটা করবে, ইউটিউবে গিয়ে আপনাদের ইউটিউবে হিস্টোরি যেটা আছে পুরোটা ডিলিট দিয়ে দিবেন সব। তাহলে যেটা হবে, সব হিস্টোরি দিয়ে দিয়ে এরপরে হ্যাকিং রিলেটেড ভিডিও দেখা শুরু করবেন। দেখবেন ইউটিউবে সাজেশনে শুধু এই রিলেটেড বিভিন্ন কন্টেন্ট আসছে, বিভিন্ন জন কেউ কিছু এক্সপ্লেইন করছে, কেউ নতুন একটা টুলস দেখাচ্ছে। ওকে, তখন যেটা হবে যে ইউটিউবে গিয়ে অযথা সময় নষ্ট হবে না, এই হ্যাকিং রিলেটেড আলোচনা ডিসকাশন এর ভিতরই আপনি থাকবেন। ওকে, অন্যদের এই যে অভিজ্ঞতা, অন্যদের এই যে টিউটোরিয়াল গুলো, কিছু না কিছু শিখবেন। তো একদম ফালতু টিউটোরিয়াল হলেও দেখা যায় সেখানেও হয়তো নতুন একটা সব অ্যাটলিস্ট কিছু টার্মিনোলজি হলেও নতুন জানতে পারবেন। ওকে, এই কাজটা রাখতে হবে, কেমন? আচ্ছা, 42 42 ভাইয়া একজন 37। শুনতে পাইনি। 37 ভাইয়া একজন বলছে একজন। 37 বলেছে। হ্যাঁ হ্যাঁ 37 দিয়েছি। চ্যাটে ভাইয়া 50। 46
আর কেউ আর কেউ স্যার 53 53 50 50 ওকে। Uh, 51. 51 মুস্তাফিজুর রহমান, আপনার স্টাডির কি খবর, একটু আপডেট দেন আমাকে। ভাইয়া আমি আসলে বুঝতেছি না কেন জানি। আহ, এই গত সপ্তাহেই সম্ভবত আপনাদের ব্যাচে কয়েকজন মিলে গ্রুপ স্টাডির আয়োজন করেছিল। মেবি জাহিদ, মেবি আপনি করেছিলেন, মেবি ওখানে ছিলেন মুস্তাফিজুর রহমান? না ভাই আমি ওখানে ছিলাম না, আমি মাঝখান থেকে কয়েকটা ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, অসুস্থ ছিলাম। তো এর ভিতরে দেখলাম যে কয়েকটা কনসেপ্ট হয়েছিল, ওই যে আমি ওগুলো দেখছিলাম, কিন্তু কেন জানি বুঝতেছি না যে আমার কই থেকে যেন গ্যাপ হয়ে গেছে, ওই গ্যাপটা আমি ফিল আপ করতে পারতেছি না। হ্যাঁ, এটা আমি একটা বিষয়। ইউটিউবে অনেক মানে আমাদের যে ক্লাসগুলা ক্লাসের ক্লাসের ভিডিওগুলো দেখার পর ইউটিউবে বিভিন্ন জিনিসগুলো সার্চ দিয়ে আমাদের যে টর ব্রাউজারটা এটা নিয়ে যখন ঘাটাঘাটি করছিলাম, তো আমি আমার মেইন উইন্ডোজে মেইন গিয়ে টরটা ইনস্টল করছিলাম। তারপর তো কালি লিনাক্সে হচ্ছে গিয়ে এই যে এপিটি ইনস্টল দিয়ে ওটা ওখানে ইনস্টল করছিলাম। দেন দেখলাম যে আরেকটা ভিডিওতে আরেকটু ভালো যদি সিকিউরিটি রাখতে চাই তাহলে হচ্ছে পেন ড্রাইভ, আমি পেন ড্রাইভে দেওয়ার পর দেখলাম যে আমার পেন ড্রাইভটা ইনভিজিবল হয়ে গেছে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল মডিউলে আপনি মানে কয়েকটা ক্লাস মাঝখানে মাঝখানে নাই। আমার কোর্সের সিস্টেমটা কি, মানে একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে রিলেটেড, আগের ক্লাস না করে আসলে পরের ক্লাসে দেখা যায় কিছু কনসেপ্ট আপনার গোলমাল লাগবে। তো এর জন্য পরামর্শ দিব, ফান্ডামেন্টাল মডিউলে মানে যেখান থেকে আপনি মানে ক্লাস রেগুলার ছিলেন না, ওইখান থেকে আবার মানে এক রেগুলারলি যত ভিডিও আছে ক্লাসের সব রেকর্ড ভিডিও তো দিয়ে দিয়েছে, ওগুলো দেখা শুরু করুন। ওকে, তাহলে যেটা হবে মানে আমি সিরিয়ালি পড়াই, মানে একটা ক্লাস বাদ দিয়ে পরে এসে যে পড়া ধরবেন ওই অবস্থাটা নাই, ওভাবে দেখাই না আর কি। আর ভিডিওগুলো দেখার পরে আগে হচ্ছে ক্লাস ভিডিওটা দেখুন, মানে ওখানে একদমই ফান্ডামেন্টাল যেগুলো না বুঝলেই না, একে তো ইম্পর্টেন্ট প্লাস সহজ করে বোঝানো কনসেপ্টটা আগে দেখুন। মনে করেন একটা কনসেপ্ট বুঝতে পারছেন না, দেন ওটা ইউটিউবে সার্চ দিবেন। না পারলে আপনার যারা ব্যাচমেট আছে তাদের হেল্প নেবেন, তারপরও না পারলে ক্লাসে। আর অ্যাডিশনাল স্টাডি, যেটা যেমন লিনাক্সের কথা বলছেন যে আরো সিকিউরের জন্য পেন ড্রাইভে করা, এটা হচ্ছে অ্যাডিশনাল স্টাডি, মানে ক্লাসের পড়ার বাইরে। তো আগে ক্লাসের যেটা বেসিক অংশ যেটা বা নেসেসারি পার্ট যেটা, এটা আগে কভার করে শেষ করুন, এরপরে গিয়ে হচ্ছে বাইরের জিনিস এক্সপ্লোর করুন। ওকে, না হলে যেটা হবে যে বেসিক আইডিয়া যখন আপনার থাকবে তখন বাইরের জিনিস যত ইচ্ছা দেখেন, দেখবেন যে অনায়াসে সেটা ধরতে পারবেন কনসেপ্টটা। কিন্তু ফান্ডামেন্টাল আইডিয়া না থাকলে মানে আরো বেশি এলোমেলো লাগবে সবকিছু। ওকে, আমি তো একসময় বিগিনার ছিলাম, আমি নিজেই এটা অনেক সাফার করেছি, এখনো করি মাঝে মধ্যে অনেক কিছু বুঝতে গেলে। তো মানে সেই অভিজ্ঞতা থেকে পরামর্শটা দেয়া। আচ্ছা, আপনারা তো এখন ট্রেনের ভাইয়া। ভাইয়া শিখছিলেন কিভাবে আপনি? বুঝিনি কত নাম্বার রোল। ভাইয়া বলেন আমার ওই একটা যে কোশ্চেন জানার ছিল। মুর্শিদ ভাই আমি কারো কথা বুঝতে পারছি না, অ্যাটেন্ডেন্স তো বাকি আছেন, অ্যাটেন্ডেন্স। কারো বোধহয় বাকি নেই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক স্যার আছে। আমার একটা কোশ্চেন জানার ছিল স্যার। হ্যাঁ, বলুন। জি স্যার। স্যার ইউটিউব যে কোনো টুলস বা যে কোনো শেখার জন্য বেস্ট, তবে ইউটিউবে কিছু টার্মস এন্ড কন্ডিশনের কারণে অনেক কিছু ওরা মানে খুব ব্রড ভাবে এক্সপ্লেন করে না। এরকম কোনো কি প্ল্যাটফর্ম আছে যেখান থেকে এসব সম্পর্কে বা হ্যাকিং রিলেটেড অনেক কিছুই জানতে পারি? আর স্যার আরেকটা হচ্ছে যে tor ব্রাউজারের মাধ্যমে ডিপ ওয়েব বা ডার্ক ওয়েবে গিয়ে আমরা অনেক কিছু সার্চ করি দেখতে পারি, কিন্তু আমি অনেক কিছু সম্পর্কে একটু ভয় পাচ্ছিলাম যে কোনটাতে কোনটা কি হয়ে যায়।
কোন লিঙ্কে ক্লিক করতে যাই আবার নিজেই হ্যাকারের হাতে পড়ে যায়। এটা সম্পর্কে কোনো একটু আইডিয়া দেওয়া যাবে স্যার? আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর দুইটা প্রশ্ন করেছেন। প্রথমটা বলছেন যে আমাদের কিছু রুলস রেগুলেশনের কারণে ইউটিউবে অনেক কিছু দেখে, শুধু ইউটিউব না, সারফেস ওয়েবের অনেক কিছুই আছে যেগুলো আসলে সেন্সর করে দেয়। এমনকি এই যে মনে করুন কোন একটা সাইট, ইউটিউব ব্যতীত অন্য একটা সাইট হ্যাকিং রিলেটেড, মনে করুন ফেসবুক হ্যাকিং নিয়ে খুব ভালো কিছু একটা লিখছে ফর এক্সাম্পল, কিন্তু এই জিনিসগুলো গুগল যে সার্চ ইঞ্জিন, হ্যাঁ, ও কি করে, এই ওয়েবসাইট গুলো ক্রল করে 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 ওরা একটা মেমোরিতে রাখে যে অমুক সাইটে এই ধরনের ডাটা আছে। হ্যাঁ, একটা মেকানিজমে সে আমাদের রেজাল্ট বের করে দেয়। তো যেটা হয় যে এই হ্যাকিং রিলেটেড বা ম্যালিশিয়াস জিনিসপত্র নিয়ে যারা আলোচনা করে এই ধরনের সাইটগুলো মানে গুগলে সার্চ করলেও আপনাকে সচরাচর দেখাবে না। একটা কাজ করতে পারেন, সেটা হলো ইয়ান্ডেক্স ডট আর, ওইটা হচ্ছে রাশিয়ার তৈরি সার্চ ইঞ্জিন। হ্যাঁ, তবে এখানে ভয়ের জায়গা আছে যে তো ভয় যেটা একটু আছে সেটা হলো রাশিয়ান ইন্টেলিজেন্স যারা, তারা মূলত এগুলোর অপারেট অবশ্যই করে। তারপরেও যেটা সুবিধা হ্যাকিং রিলেটেড গুগলে যেটা যে ধরনের সেন্সরশিপ দেয়, যেগুলো আপনার রেজাল্ট দেখায় না, ইয়ান্ডেক্স সেই রেজাল্টগুলো দেখাতে পারে। ঠিক আছে, তার মানে এই না যে সবসময় দেখাবে সব ক্ষেত্রে সত্য, কিন্তু গুগলেরতে ভিন্ন রেজাল্ট পাবো। তো মনে করো আপনি হ্যাকিং এর কিছু একটা টুলস বা হাউ টু হ্যাক ফেসবুক ফর এক্সাম্পল, এটাই যদি সার্চ দেই, গুগলের তুলনায় ভিন্ন রেজাল্ট হয়তো কোনো একটা হ্যাকার একাডেমি ডট ওয়ার্গ এরকম কেউ একটা সাইট, কোনো একটা ব্লগ পোস্ট, কোনো একটা ভিডিও বা অন্য আদার্স কোনো রিসোর্স কিছু একটা পেতে পারেন। ওকে, মানে এটা তো অল্টারনেটিভ একটা ওয়ে, ট্রাই করে দেখতে পারেন, কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে 100% সময় আপনি পাবেন, কারণ সবাই কিছু না কিছু সেন্সরশিপ রাখে। সবচেয়ে ভালো পাবেন ওই যে আপনাদেরই তো মেবি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম ডার্ক ওয়েবে হ্যাকার ফোরামস খুঁজে বের করা, তাই না? তো এখানে হ্যাকারদের সব যে আছে স্যার। হ্যাঁ, হ্যাকারদের ফোরাম বা ওই জায়গাগুলোতে আসলে সেন্সরশিপ থাকে না। হ্যাঁ, কোনো মানে ওখানে কোনো কারো মা বাপ নেই, এই টাইপের প্রপার একটা ব্ল্যাক বিষয়। হ্যাট হ্যাকার কিভাবে হইতে হয় এইটারও পুরো ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ, জিরো টু এখানে হিরো। মানে যেহেতু সেন্সরশিপ নেই, ওখানে অবাধে মানুষজন অনেক কিছু শেয়ার করে। ওকে, অনেকে রেডিমেড টুলস শেয়ার করে, অনেকে বিভিন্ন কনসেপ্ট শেয়ার করে। ঠিক আছে, এই জায়গাগুলোতে ঘুরতে পারে। আপনাকে হ্যাকার হতে হলে থিঙ্ক লাইক এ হ্যাকার, লার্ন ফ্রম এ হ্যাকার, ওদের থেকে ওরা কিভাবে চিন্তা করছে এই বিষয়গুলো শেখার দরকার আছে একটু, ওই চ্যানেলে ঘোরাঘুরি করতে হবে। আচ্ছা, সেকেন্ড যেটা কোশ্চেন, হ্যাঁ, এখানে ডার্ক ওয়েবে যখন ভিজিট করছেন সেখানে ঝুঁকি আছে। টর ব্রাউজারের অফিসিয়াল ওয়েবসাইটে আমি নিজেও করেছিলাম, ওরা এরকম মেনশন করা যে এভাবে স্পেসিফিক করে বলা যে টর ব্রাউজার মানে এটা না যে এরা আপনাকে 100% গোপনীয়তা দিতে পারে, 100% নিরাপত্তা দিতে পারে, কারণ সব জায়গায় নিরাপত্তার ফাঁক ফোকর কিছু না কিছু আছে, কিছু না কিছু থাকবেই। ঠিক আছে, যার কারণে এটা একটা ভয়ের জায়গা আছে। এর জন্য ভার্চুয়াল এনভায়রনমেন্টে আরো বেটার হয় যদি আপনি, তবে সেখানে সিকিউরিটি কম্প্রোমাইজ, যেমন যদি অন্য কারো একটা ভিপিএস নিয়ে সেইখানে টর ব্রাউজার সেট আপ করে আপনি সেইটা দিয়ে ব্রাউজ করলেন, তাতে হয়তো আপনার নিজের হোস্ট ডিভাইস যেটা আমরা নিজের কম্পিউটার নিজের ড্রাইভ যেটা সেটা হয়তো ইনফেক্টেড হচ্ছে না, বা তাও হতে পারে ব্রাউজারের দুর্বলতা ব্যবহার করে। যাই হোক, কিন্তু প্রাইভেসি কম্প্রোমাইজ হলো ভিপিএস প্রোভাইডার, মনে করুন অ্যামাজন থেকে নিয়েছেন বা গুগল থেকে নিয়েছেন, সে আপনার ডাটা দেখে ফেলতে পারে। যাই হোক, লেয়ার বাই লেয়ারে যতখানি কমিয়ে আনা যায় বেটার, মানে লোকালি করতে গেলে বেটার হচ্ছে ভার্চুয়াল বক্সে আলাদা ভার্চুয়াল মেশিন বা টেইল সোর্সের মতো ভার্চুয়াল মেশিন ব্যবহার করে এরপরে ব্রাউজ করা। ওকে, এবং বেশি ভয় হলে, ভয়ানক জিনিস হলে সাইটটাতে ভিজিট করলেন না। ওকে, না করে যতখানি অন্য সাইট থেকে ইনফরমেশন নেওয়া যায় চেষ্টা করে দেখতে পারেন। স্যার আমি কিছু ডিপ ওয়েব মানে ডার্ক ওয়েব নিয়ে ভিডিও দেখছি, ওগুলাতে বলা হয়েছে যে
আইএসপি নাকি বুঝতে পারে যে আমরা যদি ডার্ক মানে ভিজিট করি ইয়ার মাধ্যমে টরের মাধ্যমে, এটা কি স্যার সত্য? বুঝলাম না। প্রথমবার যখন আমি টর সার্চ দিচ্ছি, যে আমি টর ব্রাউজার ডাউনলোড করবো, ওই ওই কমিউনিকেশনটা বা নর্মাল যে আমরা মনে করুন google.com লিখে যে সার্চ দিচ্ছি, google.com, এইটা আইএসপি দেখতে পারে যে আমি google.com এ যাচ্ছি। কিন্তু যখন টরে আমি একবার টরে কানেক্ট হয়ে গিয়েছি, তখন আমার কানেকশনটা হচ্ছে এনক্রিপ্টেড, এবং নর্মাল এনক্রিপশন না, 3 লেয়ারের এনক্রিপশন, অনিয়ন মেকানিজম যেটা। তো ওই পোর্শন থেকে তারা মানে ব্ল্যাঙ্ক, তখন থেকে তারা দেখতে পারে না। কিন্তু যখন আমি যে অনলাইনে সার্চ করে যে ডাউনলোড টর ব্রাউজার দিচ্ছি, ওই কমান্ড যখন দিচ্ছি, ওই ওইটুক তারা দেখতে পাবে, কিন্তু এর পরের অংশটা তাদের কাছে হিডেন। স্যার আপনি যদি পারমিশন দেন, একটা রিসোর্স শেয়ার করতে চাই আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ফোনে একটা অ্যাপ আছে প্লে স্টোরে, এটার নাম হচ্ছে হ্যাকার এক্স। এটার ভিতরে হচ্ছে ডস অ্যাটাক থেকে শুরু করে ম্যাক হ্যাকিং, ওয়াইফাই হ্যাকিং, এটা থেকে কিভাবে প্রোটেকশন দেওয়া যায়, নেটওয়ার্ক স্পাইং কেমনে করা যায়, এগুলার প্রোটেকশন কেমনে দেওয়া যায়, ইচ এন্ড এভরি প্রসেস থেকে শুরু করে রেমিডি পর্যন্ত সব দেয়া আছে এটার ভিতরে ফ্রিতে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন, মানে এটা একটা অ্যাপ্লিকেশন, বাট এটার ভিতরে ওরা আর কি ভিডিও হিসাবে টিউটোরিয়ালস লাগছে। নামটা কি আবার? জাহিদ ভাই অ্যাপসটার নাম কি আবার বলুন তো একটু? আমি মেসেঞ্জারে প্লে স্টোরে লিংক শেয়ার করে দিতেছি। ওটাই ভালো। ওকে, হ্যাঁ, অনলাইনে এরকম ভালো ভালো প্লে স্টোরে আরো কয়েকটা অ্যাপস আছে, গুগলের নিজস্ব একটা অ্যাপস দেখেছিলাম। অবশ্য ওটা পেইড, কিছু অংশ পেইড, কিছু অংশ ফ্রি। তো হ্যাকিং রিলেটেড এনিমেটেড বিভিন্ন কনসেপ্ট ওখানে শেয়ার কোনটা করে স্যার, হ্যাকার। গ্যাস ওপার? নামটা মনে পড়ছে না, মেবি গ্র্যাশ ওভার, মেবি মেবি। ওইটার স্যার ইয়া পাওয়া যায়, মড পাওয়া যায়, ওইটার ভিতরে সব আনলক করা থাকে আর কি বেসিকলি। তো কারো লাগলে হেল্প করতে পারবো, আমি দিয়ে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এগুলা তাহলে গ্রুপের হ্যাঁ ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এগুলো মানে যত জানবেন, যত ব্রড জানা যাবে তত বেটার। ক্লাসে হয়তো আমি একভাবে আলোচনা করছি, আমি হয়তো এক ধরনের এক্সাম্পল বা একটা মাইন্ডসেট বোঝাচ্ছি, কিন্তু কোন সেম কনসেপ্ট, মনে করুন ডস অ্যাটাকে সেম কনসেপ্ট নিয়ে এই আদার্স আরো 2-3টা ভিডিও দেখুন, এক একজন এক একটা টুলস বা এক এক ভাবে কনসেপ্টটা ব্যাখ্যা করছে। তো আপনার কি হচ্ছে, নলেজটা বাড়ছে। একটা প্রবলেমে পড়লে তখন নতুন একটা আইডিয়া জেনারেট করতে আপনার সুবিধা হবে, যে আচ্ছা আমি অন্য কি ভাবতে পারি, অন্য কিভাবে চিন্তা করতে পারি। ওকে, এইটা খুব বেশি দরকার, হ্যাকারদের মাইন্ডসেটের জন্য এটা খুব বেশি দরকার। স্যার আর একটা ভিডিও দেখছিলাম যে জিরো ডে সম্পর্কে, পরে দেখলাম যে জিরো ডে মাধ্যমে প্রায় আহ, যারা ডেভেলপ করে তারা নাকি সব সিকিউরিটি প্রায় ব্রেক করতে পারে। এটা দেখে একটু মানে আতঙ্কিতই বলা চলে যে এটা কেমন বিষয়, ওই যে আসলে ভালোভাবে বুঝিনি। যে অ্যানোনিমিটি ক্লাসে বলেছিলাম না, যে 100% প্রাইভেসি বলে আমাদের আর কিছু নেই। হ্যাঁ, তারও একটা বড় রিজন হচ্ছে এই জিরো ডে অ্যাটাক গুলো। জিরো ডের কনসেপ্টই হচ্ছে যে একদমই নিউ কোনো উইকনেস, হ্যাঁ, মানে এমনই নিউ উইকনেস যে যারা এটা ডেভেলপার, বিল্ডার, কেউই জানে না। ঠিক আছে, একদমই হ্যাকার মাত্র আবিষ্কার করেছে এই টাইপের জিনিসপত্র। এগুলো এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আনডিটেক্টেড থাকে, অটোমেটেড স্ক্যানার বা মেশিন টেশিন কিছু দিয়ে এগুলো ধরা যায় না, ম্যানুয়াল রিসার্চ করে করে বের করে। এবং যারা বের করে এরা আবার বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে মিলিয়ন মিলিয়ন ডলারে সেল করে দেয়। তো ঘটনা কি হচ্ছে, যে বিভিন্ন প্রতিষ্ঠান
3-4টা এরকম জিরো ডে এক্সপ্লয়েট কিনে যদি রান করে, তখন আমাদের এই সকল ফায়ারওয়াল টায়ারওয়াল মানে এগুলো আসলে তখন মানে বাচ্চাদের খেলনার মতো। আপনার সামনে যদি একটা খেলনা পিস্তল নিয়ে কেউ দাঁড়িয়ে থাকে, তখন আপনার কি মনে হবে যে এটা দিয়ে আমার কি গুলি করবে? হ্যাঁ, মানে একটা নিজের কাছেই হাসি আসবে। তো এই জিরো ডে এক্সপ্লয়েটের সামনেও আমাদের ডিফেন্স মেকানিজম গুলো এরকম একটা বিষয় যে আসলে নিরাপত্তা বলতে কিছু থাকে না। তাহলে এরকম কেউ আসলে তো শেষ, শিখন শেষ। শুধু ইস্যুক্ষণ না, আপনি নিজেও হ্যাক হয়ে আপনার ডাটা যে চলে যাচ্ছে না হ্যাকারদের কাছে, তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, আর এখন এত ভয়ানক হয়েছে যে আক্রমণ হওয়ার পর পর বোঝাও যায় না। কোনো কোনো সময় দেখা যায় যে 6-7 মাস পরে গিয়ে, মানে ইউএস গভর্নমেন্টের মতো একটা জায়গা যেখানে এফবিআই সিআইএ মানে এরা যেখানে অপারেট করে, এরাও দেখা যায় যে একটা কিছুদিন কয়েক বছর আগে একটা আক্রমণ হয়েছিল, যে এটা 6-7 মাস পরে গিয়ে ডিটেক্ট করতে পেরেছে যে আমরা আক্রান্ত। 6 মাসে হ্যাকারের যা করা তা কিন্তু করে ফেলেছে। হ্যাঁ, এটা খুব ভয়ানক একটা জিনিস। কালকে কালকে পরশুদিন আর কি, পরশুদিন একজনের একটা ডিভাইসে মানে রিসার্চ করছিলাম, তো দেখলাম যে সুন্দর তার ডিভাইস থেকে, অ্যান্ড্রয়েড ডিভাইস, চায়নার একটা সার্ভারে আপডেট যাচ্ছে। কি আপডেট যাচ্ছে? যে এই যে তার লোকেশনের যা যা জিনিস আছে, এই আপডেট ওখানে অটোমেটিক চলে যাচ্ছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ডিভাইস প্লে স্টোরের কাছে আপডেট গেলেও এক কথা, যাচ্ছে চায়নার সার্ভারে। ওখানেও যে গোয়েন্দা আছে, গোয়েন্দা সংস্থা আছে, এটাও আমরা মাঝে মধ্যে ভুলে যাই যে আমরা ওদের বিল্ড করা ডিভাইস ব্যবহার করছি। যাই হোক, নিরাপত্তা বলে কিছু নেই। সন্ন্যাসব্রত গ্রহণ করুন, হিমালয় পর্বতে গিয়ে ধ্যানমগ্ন হওয়া ছাড়া আর উপায় নেই। যাই হোক, আমাদের স্যার আলোচনায় আসি। আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বল। স্যার হ্যাকিং শেখা আমার কাছে তো মনে হয় যে সমুদ্র স্যার। বিভিন্ন সেক্টর আছে, যেমন স্যার ওয়েবের ক্ষেত্রে আছে ম্যালওয়্যার অ্যানালাইসিস, রিভার্স ইঞ্জিনিয়ারিং, এতগুলার মাঝে স্যার আপনি কিভাবে বাছাই করছেন, বা আমরা কিভাবে বাছাই করি যে আমাদের কোন দিকে যাওয়া উচিত বা কি শেখা উচিত না শেখা উচিত? হ্যাঁ, ইনিশিয়ালি এটা আসলে ডিফিকাল্ট। এজন্য হ্যাকিং একদিক দিয়ে ভালো যে আপনারা হ্যাকিং এর একটা কোর্সে ভর্তি হয়েছেন। কোর্সে যেটা করা হয় যে মাল্টিপল ডোমেইন নিয়ে একটু আইডিয়া দিব যে এরকম এরকম হ্যাকিং এর ফিল্ড আছে। এখান থেকে আপনি আপনি যেটা করবেন যে আপনার ইন্টারেস্ট জাগে কোন জায়গাটা নিয়ে। যেমন আজকে যেটা ক্লাস, হ্যাঁ, এইখানে আলোচনা করব ম্যালওয়্যারটা নিয়ে, জিনিসটা কি কেমন। আপনার যদি মনে হয় যে না, আজকের আলোচনার পরে আপনার ম্যালওয়্যার নিয়ে একটু আগ্রহ হয়েছে, আপনি কি করবেন, এই ফিল্ডে কিছুদিন স্টাডি করবেন। তার মানে এই না যে সারা জীবন এটা নিয়েই পড়তে হবে, এমন কোনো দরকার নেই, কিন্তু কিছুদিন স্টাডি করে দেখুন এটা ভালো লাগে কিনা, আর একটু ডিপে গেলে আর একটু ইন্টারেস্টিং লাগে কিনা। ঠিক আছে, আমি 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 যেটা করি পার্সোনালি, যেরকম এক্সপ্লোর করে করে দেখি মার্কেট। এবং এখানে আরেকটা বিষয় মাথায় রাখা দরকার, মার্কেট ডিমান্ড। শুধু কাজ করে গেলাম মানে শিখে গেলাম কিন্তু টাকা কামাই করতে পারলাম না, তখন তো আসলে মানে কষ্ট হয়ে যায়। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা, তাদের কষ্ট হয়ে যায়। ফ্যামিলি সাপোর্টের একটা বিষয় আছে। সেক্ষেত্রে মার্কেট ডিমান্ড প্লাস আমার ইন্টারেস্ট, দুইটার একটা অ্যালাইনমেন্ট দরকার পড়ে, যে মোটামুটি আমার শিখতেও ভালো লাগছে, প্লাস এটা রিলেটেড কাজ পাওয়া যায় বা এটা রিলেটেড মানুষকে সার্ভিস আমি দিতে পারি। ওকে, এই দুইটা ফ্যাক্টর মাথায় রেখে এক্সপ্লোর করে করে আপনাকে আগাতে হবে, কারণ আসলেই এটা খুবই বিশাল একটা ফিল্ড। সিকিউরিটিটা অনেক বড় একটা ফিল্ড। আচ্ছা, আমরা ম্যালওয়্যার নিয়ে কথা বলি। হ্যাঁ, বলুন। কেউ কিছু বলছেন? আমি শুনতে পাইনি। না, আমার মনে হয় কেউ কিছু বলে না। আচ্ছা আচ্ছা। ভাইয়া এই প্যারাডক্স র্যাট যেটা, এটা তো কোনোভাবেই মানে ইনস্টল হচ্ছে না।
হ্যাঁ, ও জন্যই শেয়ার করা যে একটু ট্রাই করে দেখা টুলস গুলো কাজ করে কিনা। আমি নিজেও আপনাদের ক্লাস শুরুর আগে এই টুলসটা ডাউনলোড দিয়ে রেখে, আচ্ছা ডাউনলোড শেষ হয়েছে, হ্যাঁ ওটা একটু আমি ট্রাই করে দেখবো সেট আপ নেয় কিনা। কালি লিনাক্সে সেট আপ নিচ্ছিল না। হুম, প্যারট সেট আপ দিয়েছি, দেখছি যে প্যারটে এটা কাজ করে কিনা, মানে এই ডিপেন্ডেন্সির কিছু ইস্যু আছে। গিট ক্লোন দেওয়ার পর ইনভ্যালিড ইন্ডেক্স প্যাক আউটপুট এটা আসতেছে। আচ্ছা আচ্ছা, কিছু একটা গিটের ইস্যু, আচ্ছা দেখছি ওটা পর। ওকে, ফ্যাক্টরটা ট্রাই করে দেখি কাজ করে কিনা। তার আগে আমরা ম্যালওয়্যারের আলোচনাটাকে একটু শুরু করি যে আসলে কি জিনিস, কেন লাগবে। আগে বলি কেন ম্যালওয়্যারের আলোচনা দরকার। মূল টপিক ম্যালওয়্যার। ম্যালওয়্যারটা প্রথম সব মানে একটা প্রবাদ আছে না, চাচা আপন প্রাণ বাঁচা, আমাদের ক্ষেত্রেও এটা, যে তার প্রাইমারি সেলফ ডিফেন্সটা বেশি দরকার, যে আমার নিজের নিরাপত্তার জন্য। এই ম্যালওয়্যার এত ভয়ানক কনসেপ্ট, বিভিন্ন জন বিভিন্ন ভাবে আমাদেরকে আক্রমণ করে, ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে। তো প্রাইমারি সেলফ ডিফেন্সের জন্য ম্যালওয়্যারের কনসেপ্টটা আমাদের বোঝা দরকার। কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট আমাদের বলতে পারে যে আমাকে ম্যালওয়্যার অ্যাটাক করে বা আমাদের কি হয় উইকনেস যে আছে, কোনো দুর্বলতা আছে বা ম্যালওয়্যার আক্রমণ যে করা যায়, হ্যাঁ উইকনেসের একটা সিমুলেশন বলতে পারি, মানে ইথিক্যাল পার্টে, ইথিক্যালি একটা সিমুলেশন বা আক্রমণ করা যাচ্ছে ম্যালওয়্যার, সেইখানে এই কনসেপ্ট আমাদের দরকার পড়বে। আরেকটা হলো ক্লায়েন্ট আক্রমণের সিমুলেশন না, বরং ডিফেন্সিভ পার্টে ম্যালওয়্যার রিমুভালের কাজ আমাদের দিতে পারে। ঠিক আছে, একটা সিমুলেশন আক্রমণ করে সিমুলেট করা, আরেকটা হচ্ছে ম্যালওয়্যার আক্রান্ত হয়েছে রিমুভ করতে হবে। তবে মার্কেট প্লেসে এই ধরনের কাজই বেশি, রিমুভাল। ঠিক আছে, এর জন্য আমরা ম্যালওয়্যারের কনসেপ্টটা নিয়ে কথা বলবো। তো আজকের আলোচনায় কি কি থাকবে, ফার্স্টে একদমই প্রাইমারি কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো, কারণ অনেকেই আছেন একদমই বিগিনার, একটু একটু আলোচনার দরকার। কয়েকটা টাইপস নিয়ে একটু কথা বলবো, কনসেপ্ট আর টাইপসটা একটু কি বলে থিওরিটিক্যাল আলোচনা। ঠিক আছে, এরপরে টুলসের আলোচনা যাব। টুলস বলতে অ্যাটাক টুলস। ওকে, অ্যাটাক টুলসের ভিতরে ম্যালওয়্যার জেনারেশন যেটা, এইটা নিয়ে কথা বলবো। কিন্তু ম্যালওয়্যার জেনারেশন মানে নট ক্রিয়েশন। ম্যালওয়্যার জেনারেশন আর ক্রিয়েশন কিন্তু আলাদা। ম্যালওয়্যার ক্রিয়েট করা মানে কি আমাদের নিজেরা কোড লিখে ম্যালওয়্যার তৈরি করবে, কিন্তু ওখানে কমপ্লেক্সিটি আছে। কমপ্লেক্সিটিটা এমন, ম্যালওয়্যার কিন্তু যেন তেন কম্পিউটার প্রোগ্রাম না। আমরা নিজেরা প্রোগ্রামিং কিন্তু করেছি, প্রোগ্রামিং এর বেসিক আইডিয়া হলো আপনাদের আছে, তাই না? পিএইচপি দিয়ে আমরা দেখেছি। সেখানে তো আমি জাস্ট আমার একটা কাজ অটোমেট করতে হবে বলে দিচ্ছি আর হয়ে যাচ্ছে। ম্যালওয়্যারের কথা হচ্ছে, ম্যালওয়্যার একদম আমাদের কম্পিউটার আর্কিটেকচার লেভেলে বা নেটওয়ার্কের যে প্রোটোকলে একদম প্রোটোকল যে কমিউনিকেশন হয়, মানে একদম গভীরে গিয়ে কাজ করতে হয় সিস্টেম লেভেলে। তবে এটা এক্সপ্লোরের জায়গা আছে, যদি আপনাদের আগ্রহ থাকে আমি বলবো যে হ্যাঁ নিজেরা ম্যানুয়ালি ম্যালওয়্যার কোড লেখার একটা ফিল্ড আছে, যদি আগ্রহ হয়, বাসায় যদি সময় থাকে, এটা এক্সপ্লোর করে দেখতে পারেন। খুব ইন্টারেস্টিং, আমারও প্রচন্ড আগ্রহের জায়গা এটা। তো কিন্তু ওটা যেহেতু দীর্ঘ গবেষণার বিষয়, ওটা নিয়ে এক ক্লাসে কেন এক কোর্সেও আলোচনা শেষ করা সম্ভব না, তো ওই ওই পার্টে আমরা যাব না। জেনারেশনে যেটা হয়, আমরা ফিশিং এর ওখানে দেখেছিলাম না যে আমাদের কিছু টুলস অটোমেটিক ভাবে কি বলে ফিশিং এর সাইট যেরকম তৈরি করে দেয়, মানে তার ভিতরে সব টেমপ্লেট বা এরকম বলা আছে, সে একটা ওই অনুযায়ী বানিয়ে দিবে। ম্যালওয়্যার জেনারেশনের টুলস গুলো এই কাজ করে, তার ভিতরে আগে থেকেই বলা আছে, সে আমাদেরকে একটা ম্যালওয়্যার জেনারেট করে দেয়। ওকে, এইটা আলোচনা করব। আর লাস্টে গিয়ে আচ্ছা টাইপস এবং এরপরে সেলফ ডিফেন্সের একটু আলোচনা দরকার আছে, যে আমরা নিজেরা কিভাবে কি কি ডিফেন্সের চেষ্টা করতে পারি। আর লাস্টে গিয়ে র্যানসমওয়্যার রিমুভাল নিয়ে কথা বলবো। নট ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ওয়েবের কনসেপ্ট। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস
ওয়েবের কনসেপ্ট, তো ওয়েবের কনসেপ্টটা ওয়েব হ্যাকিং যে মডিউলটা আমাদের আছে, লাস্টের যে মডিউল সিস্টেম, আগে পরে সিস্টেম হ্যাকিং, তারপরে ওয়েব হ্যাকিং, ওইখানে গিয়ে ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যার রিমুভাল নিয়ে কথা বলবো, কারণ ওখানে ওয়েব রিলেটেড বিভিন্ন আরো কনসেপ্ট, আরো কিছু ওয়েবের অ্যাটাক টেকনিক আমাদের বোঝার আছে। ওকে, তো এই জন্য দুইটা সেপারেট আলোচনা। র্যানসমওয়্যারটা সিস্টেম লেভেলে আমাদের কাজ করে, র্যানসমওয়্যার রিমুভালটা নিয়ে আজকের কথা হবে। ওকে, সো আমরা স্টার্ট করি আমাদের ফার্স্টে কনসেপ্ট ম্যালওয়্যার জিনিসটা কি। একদমই সহজ একটা জিনিস, অনেকে ম্যালওয়্যারকে বোঝাতে এরকম একটা কনসেপ্ট হয়, ম্যালিশিয়াস সফটওয়্যার। এই ম্যালিশিয়াসের ম্যাল, সফটওয়্যারের ওয়্যার, এই দুইটা মিলে আমাদের হচ্ছে ম্যালওয়্যার। মানে বোঝানোর সুবিধার্থে যেই সফটওয়্যার বা যেই কোড যার কাজই হচ্ছে ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি করা, ও ভালো কাজ করতে পারে না কখনোই। মানে এমন না যে একটা ম্যালওয়্যার সে ঢুকে আমার কম্পিউটারের কি বলে টেম্পোরারি মেমোরি ক্লিন করে কম্পিউটারকে ভালো করেছে, কম্পিউটার ফাস্ট কাজ করছে, মানে এই ধরনের কাজ ম্যালওয়্যারের পক্ষে সম্ভব না। তো মানে সে কখনো ভালো হতে পারে না। সে যে কোনো কোনো না কোনো ভাবে কোনো না কোনো ফরম্যাটে আমাদের ক্ষতি করতে থাকে, ক্ষতি করে যাবে। ওকে, সিম্পল এতটুকুই ম্যালওয়্যার কথা। আমি খুব বেশি থিওরিটিক্যাল কথায় যাব না, একটু বোরিং লাগতে পারে আপনাদের। আমরা টাইপসের আলোচনায় যাই। তাহলে কিছু এক্সাম্পল বুঝতে সহজ হবে। ম্যালওয়্যারের বিভিন্ন টাইপ হয়ে থাকে, প্রকারভেদ হয়ে থাকে। আমি দেখাই ম্যালওয়্যার টাইপস। তবে মডার্ন টাইমে আসলে প্রকার করাটাও কষ্ট। কেন জানেন? কারণ একটা ম্যালওয়্যার, কোনো একটা ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করেছেন, সে নিজে একটা ম্যালওয়্যার, একটা ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি দেখাচ্ছে, আবার আদার্স কোনো ম্যালওয়্যারকে কল করতে পারে, আবার সে নিজে একাই একাধিক ধরনের ম্যালওয়্যারের মতো সিমটম দেখাতে পারে। যখন কম্পিউটারের শুরুর দিককার, সে 1980-90 সালে, তখন আলাদা আলাদা বলা যেত যে এ ভাইরাস, এ শুধুই ওর্ম, এই ম্যালওয়্যারটা শুধুই ওর্ম, নাথিং এলস। কিন্তু এখন আর সেরকমটা নেই। মডার্ন যত দিন যাচ্ছে তত কমপ্লেক্স ধরনের ম্যালওয়্যার তৈরি হচ্ছে। আচ্ছা, তো প্রথম যেটা আমরা ভাইরাস, অ্যান্টিভাইরাস, ভাইরাস, এই নামগুলো অনেক শুনে থাকি। ভাইরাস যেটা করে, বা এখনো ভাইরাসের আক্রমণ হয় বিভিন্ন সময়ে, ভাইরাসের কনসেপ্টই হচ্ছে সে ডিভাইসে ঢুকবে। কিভাবে ঢুকে? কোনো একটা হোস্ট ফাইল দরকার পড়ে, কোনো একটা ছবি, ফাইল, কোনো সফটওয়্যার, কিছু না কিছু একটা তার সাথে যুক্ত হয়ে আমাদের ডিভাইসে ঢুকে, ঢুকে নিজের কপি তৈরি করা শুরু করে, নিজেই নিজের কপি বানাতে থাকে। এবং তাতে প্রবলেম কি? আহ, নিজের কপি মনে করুন 1 লক্ষ, 2 লক্ষ না, 1-1.5 কোটি কপি যদি বানিয়ে ফেলে, আমার স্টোরেজ নষ্ট হবে না? আবার শুধু স্টোরেজ না, মনে করুন আমার রেজিস্ট্রি ফাইল যেটা, হ্যাঁ, বা এমন জায়গায় যে নিজের রেপ্লিকা তৈরি করছে, আমার প্রসেসর স্লো হয়ে যাচ্ছে, এত কম্পিউটার এত প্রসেস নিতে পারছে না, কম্পিউটার ড্যামেজ করা শুরু করে। হ্যাঁ, ভাইরাস কিন্তু হ্যাকারকে সরাসরি অ্যাক্সেস দিয়ে দেয় না, আমার কম্পিউটার ঢুকবে, কম্পিউটার ড্যামেজ করতে থাকবে। ওর ভাইরাসের মতোই নিজের রেপ্লিকা নিজেই তৈরি করতে পারে, কিন্তু ওর জন্য ওর নিজস্ব কোনো হোস্ট ফাইলের দরকার নেই। ও ডাইরেক্ট ওর ফাইল সরাসরি কাউকে সেন্ড করে দিবেন, ক্লিক করবে বা ডিভাইসে ঢুকলে আক্রান্ত। এরপর আসে ট্রোজান। ট্রোজান জিনিসটা ইন্টারেস্টিং। ট্রোজানের কনসেপ্টে এসেছিল ট্রয় নগরীর এই গল্প থেকে, হয়তো আপনারা কেউ কেউ জানেন। মানে এখানে যেটা করেছিল, এই ট্রয় নগরীতে বিশাল বড় ঘোড়া উপহার পাঠিয়েছিল। হ্যাঁ, দেখতে ঘোড়া, ভিতরে ছিল শত্রু সৈন্য। মানুষ ভাবছে, মানে শহরের মানুষ ভেবেছিল যে বিশাল বড় গিফট পাঠিয়েছে, আমরা এটাকে নেই, নিয়ে রেখে দিয়েছে। রাত্রেবেলা ঘোড়ার ভিতর থেকে শত্রু বাহিনী বের হয়ে, মানে শহরের মেইন গেট যেটা, সেটাও খুলে দিয়েছে, প্লাস শহরের ভিতরেও হামলা চালিয়েছে। যাই হোক, পরে ট্রয় নগরী একদম ধ্বংস হয়ে ধূলিসাৎ অবস্থা হয়ে যায়। ওখান থেকে ট্রোজানের কনসেপ্টটা আসে। আমরা নিজেরাও ট্রোজান এপিকে বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করি এই প্লে স্টোরে। হ্যাঁ, আমি একটা রিসার্চে দেখাই, ডক্টর ওয়েব অ্যান্ড্রয়েড ট্রোজান।
এরা মাঝে মধ্যে ডক্টর ওয়েও একটা অ্যান্টিভাইরাস কোম্পানি, রাশিয়ান ক্যাসপারস্কার মতো এরাও খুব ভালো। এবং মোবাইলে যদি ফ্রিতে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে চান, ছোট করে বলে দিই, ডক্টর ওয়েবের লাইট একটা এডিশন আছে ফ্রি, এটা ব্যবহার করতে পারেন। ওকে, আচ্ছা নেট স্লো হচ্ছে, আমি ওদের সাইটে যাই। নেটওয়ার্ক একটু স্লো হচ্ছে, হ্যাঁ একটু অপেক্ষা করবেন। আচ্ছা, যেটা দেখাতে চাচ্ছি, এই ডক্টর ওয়েব এটা হচ্ছে অ্যান্টিভাইরাসটা। তো ওরা রিসার্চ করে এমন দেখিয়েছে যে প্লে স্টোরে মানুষ ব্যবহার করছে এমন অনেক অ্যাপস আছে, মানে হাজার হাজার মানুষ ব্যবহার করছে, রিভিউ রেটিং ভালো, 4.5 বা তারও বেশি প্লে স্টোরের রেটিং। হ্যাঁ, এই ধরনের অনেক অ্যাপস আছে যারা বাস্তবে ট্রোজান, অর্থাৎ আমাদের ডিভাইসে ঢুকছে একটা অ্যাপসের ছদ্মবেশে। মনে করুন ফটো এডিটিং অ্যাপস, বা মনে করুন কিউআর কোড স্ক্যানের অ্যাপস, হ্যাঁ, বা যে এখন আছে না বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যায় যে ট্রেডিং করে, তারপরে ফ্রিতে লোন দেয়, হ্যাঁ, এই ধরনের অনেক অ্যাপসের বিজ্ঞাপন কিন্তু আসে। তো ওরা কি করে, এই ধরনের ছদ্মবেশে আমাদের ডিভাইসে ঢুকে ঢুকে এরপরে আমাদের ডিভাইসের তথ্য হ্যাকারদের কাছে পাস করা শুরু করে। ওকে, দেখে মনে হচ্ছে যে সে একটা লেজিট, একটা ভ্যালিড অ্যাপস, সে আমাদের ক্ষতি করছে। হ্যাঁ, এই ট্রোজান নিয়ে আরেকটা বলি, ফেক অ্যাপস, তারপরে ক্র্যাক প্রোগ্রাম যেগুলো আছে, আপনারা অনেকেই বিভিন্ন সময় ক্র্যাক সফটওয়্যার টফটওয়্যার ব্যবহার করেন। হ্যাঁ, আপনারা কয়জন উইন্ডোজ আসলে লাইসেন্স কিনে ব্যবহার করছেন সে প্রশ্ন আর করব না। সবাই কম বেশি 200-300 টাকা দিয়ে উইন্ডোজ নিয়ে আসছেন, কিন্তু এই যে উইন্ডোজ, হ্যাঁ এই উইন্ডোজে, আমারটা জেনুইন। হ্যাঁ মানে কয়েকজন খুঁজে পাওয়া যায় জেনুইন লাইসেন্সের দাম এখন 8-9 হাজার টাকার উপরে, আরো বেশি। মানে এটা ভ্যারি করে, প্রফেশনাল বা হোম সিঙ্গেল ইউজার লাইসেন্স এক একটার এক এক রকম দাম। এটা কয়দিন? এই 8,000 9,000 টাকা এটা কয়দিন? পার্মানেন্ট? লাইফ টাইম, লাইফ লাইফ টাইম। টাইম? ও আচ্ছা। স্যার আরেকটা জিনিস, আমরা যে উইন্ডোজ সিএমডি স্ক্রিপ্ট দিয়ে অ্যাক্টিভেট করি, এটা কেমনে করি? মানে এটা এটাও এখানে বেসিক্যালি কাজ কিছু করে কিভাবে? এক একটা এক এক মেকানিজমে কাজ করে। কিছু সিএমডি স্ক্রিপ্ট করে যে থার্ড পার্টি কিছু এন্টারপ্রাইজ, হ্যাঁ এন্টারপ্রাইজের সাথে অথেন্টিকেট করে, দ্যাট মিনস আপনার ডিভাইসটা ওই এন্টারপ্রাইজের অংশ, এইটা দেখায় হচ্ছে আপনার উইন্ডোজ অ্যাক্টিভেট করে। উইন্ডোজের একটা পলিসি আছে, আপনি সিঙ্গেল নিজে লাইসেন্স কিনতে পারেন, অথবা একটা প্রতিষ্ঠান একটা কোম্পানির লাইসেন্স কিনতে পারে, কোম্পানি কিনে তার যত ইন্ড ডিভাইস আছে সেখানে ডিস্ট্রিবিউট করতে পারে। এরকম একটা মেকানিজম আছে, কেউ কেউ এরকম করে থাকে। এখানে কিছু ঝুঁকির জায়গা থাকে, পুরোপুরি নিশ্চিত আমরা বলতে পারি না, বা সব সময় অন্য ডিভাইসের সাথে এরকম অথেন্টিকেট করলে ওখান থেকে যে ম্যালওয়্যার আসবে বা ক্ষতি হবে এটা সব সময় সত্যি না, তবে ঝুঁকি থাকতে পারে। কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকি হচ্ছে যে একদম ক্র্যাক করা উইন্ডোজের অ্যাক্টিভেটর যেগুলো, কিছু আছে যে আমাদের ওই রেজিস্ট্রি ফাইল টাইল পাল্টে অ্যাক্টিভেটের কাজ করে দেয় কিছু স্ক্রিপ্ট, ওগুলো খুব আরো বেশি ক্ষতিকর, আপনার নিজের ডিভাইসে মডিফিকেশন করে দিচ্ছে। তো মডিফিকেশন যখন করছে, সে যে সেখানে আরো ম্যালিশিয়াস কিছু যুক্ত করে দিচ্ছে না, সে নিজে একটা স্ক্রিপ্ট একটা প্রোগ্রাম আপনার ডিভাইসে যে ম্যালিশিয়াস কিছু দিচ্ছে না, তার গ্যারান্টি কি? হ্যাঁ, বা কোনো একটা পোর্ট ওপেন করে দিচ্ছে না হ্যাকারদের জন্য, তার কি গ্যারান্টি আছে? ঝুঁকির বিভিন্ন মানে কোশ্চেন করার বিভিন্ন জায়গা আছে আমাদের। তো আমরা এই যে আচ্ছা ভাই, জাস্ট, আমার হচ্ছে যে ফ্রেন্ড আমাকে, আচ্ছা ভাই আমি এই ম্যাটারে একটা কথা বলতেছিলাম। আমার ফ্রেন্ড আমাকে অলমোস্ট 10-12টার মতো প্রোডাক্ট কি দিছিল। দেন আমি ওখান থেকে একটা ট্রাই করার পরে দেখলাম হয় না, দেন বাকিগুলো ট্রাই করার পরে দেখলাম যে হচ্ছে। দেন ওই যে হচ্ছে যে প্রোডাক্ট কি আছে ওইটা দিয়ে আমি উইন্ডোজ অ্যাক্টিভেট করে রাখছি।
হ্যাঁ, কিছু আছে রিসেলার, কিছু লাইসেন্স, তারপরে আহ কিছু লাইসেন্স আছে যে এক্সপায়ারিং সুন, এই টাইপের কিছু লাইসেন্স মানে আমি শুনেছিলাম, আমি কখনো কিনি নাই। ওরা হচ্ছে কম দামে সেল করে। হ্যাঁ, মানে 2025 সালে মনে করেন লাইসেন্স মেয়াদ শেষ হতে হবে, এগুলো সেল করে, ওগুলো সামহাও লিক হয়। আপনার ফ্রেন্ড যেটা দিয়েছে এই টাইপের কি কোনো লাইসেন্স হতে পারে, মানে লিক হওয়া বা রিসেলারদের কাছ থেকে লিক হওয়া লাইসেন্সের ফাইল, এটা এগুলো আচ্ছা, এটা জেনুইন কি এমন হতে লাইসেন্সই। পারে যে আমি যেটা ইউজ করতেছি, যেহেতু লিক লিক হওয়া জিনিস, যেহেতু সেহেতু তো আমার মতো তো এই সেম কি দিয়ে তো আরো অনেকেই হয়তো চালাচ্ছে। হ্যাঁ, করতে পারে, কিন্তু এগুলো জেনুইন লাইসেন্স। জেনুইন লাইসেন্স দেখা যাচ্ছে মাল্টিপল ডিভাইসে হ্যাঁ হ্যাঁ, জেনুইন। রেজিস্টার হচ্ছে, লাইসেন্স জেনুইন, একটা কিন্তু কি এই একটা কি একটা আচ্ছা কি সব জায়গায় হয়, মানে সব ডিভাইসে হয়? কিছু মানে মাল্টিপল লাইসেন্স, ডিভাইসে কি একটা কি ইউজ করা যায় কিনা এটা বলতে। কিছু লাইসেন্সের আবার মানে ধরন আছে, কিছু হচ্ছে সিঙ্গেল হোস্ট এবং একদম ডিভাইসের সাথে মনে করুন বাইন্ড করা লাইসেন্স, ওটা অন্য ডিভাইসে দিলে অ্যালাউই করবে না, বলবে যে নট ইউজেবল, বা এটা অলরেডি একটার সাথে বাইন্ড করা। কিছু লাইসেন্স আছে মাল্টিপল ডিভাইস, এন্টারপ্রাইজ লাইসেন্স গুলো যেগুলো হয়, তো একটা লাইসেন্স সে রিডিস্ট্রিবিউট করতে পারবে, তার এন্টারপ্রাইজে 100 ডিভাইস থাকলে ফর এক্সাম্পল সেখানেও দিতে পারবে। তো আমি হচ্ছে এই মেকানিজমটা জানি, এর বাইরেও আরো মেকানিজম থাকতে পারে। তো এই যে মানে মাল্টিপল ডিভাইসে যে ইউজ করা হচ্ছে, যে আমি জানি না যে এটা অ্যাকচুয়ালি কি লাইসেন্সটা, মানে এটা যে বাই করছে, যে যে কিনছে, ওনাকে তার আমি চিনি না, তো এই ক্ষেত্রে কি কোনো মানে প্রবলেম ফেস করতে পারি, যে যেহেতু আমি অন্যেরটা ইউজ করতেছি। এই ক্ষেত্রে প্রবলেমের সম্ভাবনা কম। তবে তবে এক ধরনের লাইসেন্সে কি কিছু মানুষ যেটা করে, রিসেলার যারা, ওরা হচ্ছে আপনার ডিভাইসে ওদের কোনো একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করে অ্যাক্টিভেট করে দেয়। হ্যাঁ, ওইখানে ঝুঁকি আছে। এখানে যেহেতু পিওর লাইসেন্স দিয়ে আপনি অ্যাক্টিভ করছেন, ঝামেলা নেই, কিন্তু যদি এমন হয় যে তাদের কোনো অ্যাকাউন্টে লগ ইন করে রাখা লাগছে লাইসেন্স অ্যাক্টিভের জন্য, তাদের এন্টারপ্রাইজ অ্যাকাউন্টে, তখন ঝামেলা আছে। আপনার আউটলুক, মেইল, হ্যাঁ, আপনার ড্রাইভ স্টোরেজ যেগুলো আছে, এগুলো সব হচ্ছে ওই এন্টারপ্রাইজের সাথে শেয়ার। যাদের থেকে লাইসেন্স কিনছেন তারা আপনার ডিভাইসের ফাইল টাইল, মেইল টাইল অনেক কিছু দেখতে পারবে। ওকে, ওইটা ঝুঁকি, কিন্তু এখানে জেনুইন লাইসেন্স যেহেতু দিয়েছেন, ঝুঁকির সম্ভাবনা কম। ওকে, তো উইন্ডোজ এটা হয় হলো, কিন্তু আদার্স যে ক্র্যাক প্রোগ্রাম গুলো ব্যবহার হয় তার কি হবে? একটা কমন সেন্স একটু বলি। আহ, একটা অ্যাডোব, মনে করেন অ্যাডোব ফটোশপ, হ্যাঁ, লাইসেন্সের দাম আমি জানি না কত, $400 ফর এক্সাম্পল যদি হয়, তো যেই ব্যক্তি এটা ক্র্যাক করে বিক্রি করছে, সে যদি, বেশি না, প্রত্যেকটা সফটওয়্যার $400 সেল করার দরকার নেই, সে নিজে $400 দিয়ে কিনে ক্র্যাক করে, মনে করুন প্রত্যেকটা সফটওয়্যার $100-এও যদি সেল করে, এবং বেশি না, $100 20টা যদি সে সেল করে, তার মানে কি সে প্রায় $2000 আর্ন করতে পারে না? নর্মাল সেন্স তো এটাই বলে, $400 ইনভেস্ট করে $2000 সে মিনিমাম আর্ন করতে পারছে অনলাইনে। সেই জিনিস কমপ্লিটলি ফ্রিতে কেন দিচ্ছে মানুষ? তাই না? আমাদের কোশ্চেন করতে হবে যে মানুষ কেন ফ্রিতে দিচ্ছে। ফ্রিতে মানুষ একবেলা ভাতও খেতে দিতে চায় না, এক গ্লাস পানিও খেতে দিতে চায় না অনেক দোকানে, সেখানে মানুষ এতভাবে ফ্রিতে কিভাবে দিচ্ছে, তাই না? এটা ভয়ের জায়গা। এই ক্র্যাক প্রোগ্রাম গুলো মূলত বিভিন্ন হ্যাকার বা গোয়েন্দা সংস্থা এরা স্প্রেড করে থাকে, এগুলোর থ্রুতে আমাদের উপর নজরদারি করা, আদার্স ম্যালওয়্যার ছড়িয়ে দেয়, এই কাজগুলো কিন্তু করে। ট্রোজান নিজে মানে ক্র্যাক প্রোগ্রামটা কি, সে নিজেও একটা ট্রোজান, দেখতে মনে হচ্ছে প্রিমিয়াম টুলস, কিন্তু গোপনে গোপনে সে অন্য কাজ করছে। ট্রোজান বলতে আমরা যেটা বুঝে থাকি। ওকে, স্পাইওয়্যার জিনিসটা খুবই মারাত্মক, খুবই মারাত্মক। আমাদের আহ দেশনেত্রী শেখ হাসিনা, তিনি নিজেও এটা কিনেছিলেন, আল জাজিরা নিউজেও এটা প্রমাণ সহ দেখিয়েছে যে সে কিনে আমাদের উপর নজরদারি চালাতো। পেগাসাস স্পাইওয়্যার এত ভয়ানক যে ও যদি আপনার ডিভাইসে একবার ঢুকে, আপনার ডিভাইসটা একদম আগুনে পুড়িয়ে ফেলতে হবে, আর না হয় অ্যাসিড দিয়ে গলায় ফেলতে হবে, আদারওয়াইজ আপনি স্পাইওয়্যার থেকে বাঁচতে পারবেন না।
অ্যান্টিভাইরাস বা এরাও ডিটেক্ট করতে পারে না স্পাইওয়্যার গুলোকে। চরম লেভেলের ভয়ানক জিনিস। এবং ওরা মানে এতটাই এনক্রিপ্টেড কমিউনিকেশন করে, এত ইন্টারনালি গিয়ে আক্রমণ করে, না ধরা যায় না কি কমিউনিকেশন করছে বোঝা যায়। আচ্ছা, তো আমরা যেগুলো স্পাইওয়্যারের কথা এগুলো নিয়ে আপনারা ইউটিউবে সার্চ দিলে পেগাসাস স্পাইওয়্যার বা এই রিলেটেড সার্চ দিলে দেখবেন বিভিন্ন জন আরো কিছু নিউজ বা ডকুমেন্টারি পাবলিশ করে। ঠিক আছে, এগুলো দেখবেন। এখন পুরো ডকুমেন্টারি তো এখানে বলা সম্ভব না। আহ, এবং আরো একটা করতে পারেন যে শেখ হাসিনাকে নিয়ে যে ভিডিওটা করেছে অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান, ওই ভিডিওতে মানে ওটা প্রায় মাঝামাঝি বা শেষের দিকে এই পেগাসাস স্পাইওয়্যার কেনা নিয়ে কথা বলেছিল এবং ওটা কিভাবে কাজ করে, কিভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করবে। হ্যাঁ, এই ধরনের আহ, আলোচনা কিন্তু ওই ডকুমেন্টারিতে আছে। ঠিক আছে, এটা একটু দেখবেন। র্যানসোমওয়্যার নিয়ে কথা বলি। র্যানসোম আপনাদের এনক্রিপশনের ক্লাস নিয়েছিলাম না, মনে আছে এনক্রিপশনের কনসেপ্ট গুলো? জি স্যার, পাবলিক কি এবং প্রাইভেট কি এগুলো মনে আছে। হ্যাঁ জি জি হ্যাঁ, হ্যাঁ বেজ মনে লাইনে আছে। কি হয় যে তথ্যটা এমন ভাবে পাল্টে দিয়েছে ওই চাবি ছাড়া কেউ পড়তে পারবে না। র্যানসমওয়্যার আক্রমণে কি হয়, এই ম্যালিশিয়াস সফটওয়্যার গুলো ঢুকে আমাদের ফাইল গুলোরে এরকম এনক্রিপ্ট করে ফেলে। হ্যাঁ, আপনার ক্লায়েন্ট উইন্ডোও দেখবেন যে তাদের এনক্রিপ্টেড এরকম ফাইল থাকে এবং সেটারে হচ্ছে পড়া যায় না ওই চাবি ছাড়া, ওই যে ডিক্রিপশনের চাবি ছাড়া এটাকে পড়া যায় না। হ্যাকাররা কি করে এরপরে এরকম কোন একটা ফাইল বা কোন একটা টেক্সট ফাইল বা কোন একটা এইচটিএমএল ফাইলে মেসেজ রেখা যায় যদি তুমি টাকা চাও, মানে এখানে লেখা থাকে তো এত ঘন্টার ভিতরে এই যে এখানে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস দিয়েছি টাকা পাঠিয়ে দাও, আদারওয়াইজ তুমি ডাটা করতে পারবে না। ওকে, তো আমাদের ডাটা যখন একদমই পড়া যাচ্ছে না, দ্যাট মিনস আহ মানে আমি ওখানে একদম বাধা, ব্ল্যাকমেইলের শিকার, টাকা না দিলে আর কোনো উপায় নেই। মানে এনক্রিপশনের মেকানিজম তো এটা, চাবি যত সময় না থাকছে আপনি এইদার চাবি থাকতে হবে অথবা ওর অ্যালগোরিদমটা বুঝতে হবে যে ও কিভাবে ডাটা এনক্রিপ্ট করেছে। আপনি ঠিক সেভাবে ডিক্রিপশনের প্রসেস চালালে তথ্য উদ্ধার করা যেতে পারে, এটাও ডিপেন্ড করে। আচ্ছা, তো র্যানসমওয়্যার আক্রমণ এটা হতে পারে। টাইপস নিয়ে বললাম, অ্যাটাক টুলস, এটা ম্যালওয়্যার জেনারেশন অ্যাটাক টুলস নিয়ে একটু এবার যাই। আচ্ছা, একজন অ্যাটেন্ডেন্স দিয়েছেন, রোল 45, ওকে দিয়ে দিই। 45 শাহিন মিয়া, আচ্ছা দিয়েছি, প্রবলেম। ফ্যাটরেট টুলসটা আমি কতগুলো লিঙ্ক অলরেডি আপনাদের 3টার মতো লিঙ্ক মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। হুম, ওদের জি গিটহাব, ভাই, 3টা। হ্যাঁ হ্যাঁ, পেজে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কিভাবে টুলসটা সেট আপ করা যায়। সুবিধা কি, ফিশিং এর ওই ক্লাসে যেরকম দেখিয়েছিলাম যে পাশে অপশন নাম্বার দেয়া, খালি নাম্বার সিলেক্ট করলে একাই ম্যালওয়্যার তৈরি করে দিতে পারে। যে কয়টা টুলস এর লিঙ্ক দিয়েছি সবগুলোর মেকানিজম প্রায় একই রকম। ওকে, খালি প্রবলেম হচ্ছে ওদের কিছু ডিপেন্ডেন্সি ইস্যুর জন্য হয়তো রান হওয়া বা এটার ইস্যু করতে পারে। একটা টুলস এর কথা বলছিলেন কে জানি একটু আগে, যে ওটা গিট ক্লোন দিলে ডাউনলোড হচ্ছে না। সেক্ষেত্রে যেমন ফ্যাট র্যাটের ক্ষেত্রেও একই প্রবলেম, যেমন গিট ক্লোন দিলে দেখুন এরকম ইরর দেখাচ্ছে যে ফেইল্ড, এন্ড অফ ফেইল্ড, এই রান হচ্ছে না। তো আমি কি করলাম, ওদের রিলিজ পেজটা যেটা আছে এইখানে গিয়ে সোর্স কোড সরাসরি ডাউনলোড দিয়েছি। ঠিক আছে, আরো যে লিঙ্ক গুলো দিয়েছি গিট ক্লোন করে দেখুন ডাউনলোড হয় কিনা। যদি না হয় সেক্ষেত্রে এরকম সরাসরি সোর্স কোড মানে ওই পেজে আসলে রিলিজ নামের পেজ দেখতে পাবেন, ডাউনলোডের অপশন আছে, সোর্স কোডটা খুঁজে ডাউনলোড দেন। ওকে, ডাউনলোড দিয়েছি, এবার দেখি কি অবস্থা হয়। আমার দা ফ্যাটরেট ডট জিপ, ও হচ্ছে কি অ্যান্ড্রয়েডের জন্য এপিকে, যেটা ম্যালওয়্যারের এপিকে ফাইল, এটাও জেনারেট করতে পারে। তবে এই জন্য ওর আবার এপিকে টুলস, এডিবি, তবে এরকম কয়েকটা ডিপেন্ডেন্সি আছে, মানে নিজে একটা টুলস, আদার্স আরো কয়েকটা টুলস ওর দরকার পড়ে। হ্যাঁ, কালি লিনাক্স আমি ট্রাই করেছিলাম অন্য ব্যাচের ক্লাসে, কিন্তু হয়নি।
ওর এই ডিপেন্ডেন্সি ইস্যুগুলোর জন্য রান হয়নি। তো দেখি প্যারোটে এটা হয় কিনা। প্যারোটে তো আরো কিছু অ্যাডিশনাল সফটওয়্যার থাকে এর জন্য নেয়া। তো আনজিপের কমান্ড হচ্ছে আনজিপ দা ফ্যাক্টরেট। কোথায় আনজিপ হলো? হ্যাঁ, যে দা ফ্যাক্টরেট, এখানে আনজিপ হলো সিডি দি ফ্যাক্টরেট এলএস, মানে সেটআপ ডট এসএইচ একটা ফাইল আছে, এটার পারমিশন পাল্টে ফুল স্ক্রিন করি, এক্সিকিউটেবল পারমিশন দিয়ে রান করলেই ওর সেটআপটা নিবে। ওদের ডকুমেন্টেশনে বলা সেটআপ ডট এসএইচ ওকে দিলাম। হ্যাঁ, সেটআপ ডট এসএইচটা আমার এখানে কনফিগার্ড, আমি এটা রান করি সুডো সেটআপ ডট এসএইচ। পাসওয়ার্ড কি দিয়েছিলাম? ও না, তো পাসওয়ার্ড দিইনি। দা প্যারোটের বিল্ট ইন পাসওয়ার্ড না, প্যারোট ডিফল্ট পাসওয়ার্ড পেয়েছি। আচ্ছা, ও সেটআপ নিতে থাকুক, তত সময় আমরা আমাদের সেলফ ডিফেন্সের কিছু আলোচনা করে আসি, যে আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আমরা কি করতে পারি। ওকে, সেলফ ডিফেন্স আমাদের ডে টু ডে লাইফে কিছু একটা প্রোটেকশনের দরকার। ডিফেন্সের স্পেলিং সি, যাই হোক, যা হবার হবে। ডিফেন্সের জন্য আমরা রেগুলার স্ক্যান, যেটা অনলাইন ম্যালওয়্যার স্ক্যানার ব্যবহার করতে পারি, যে আমাদের আমরা স্যাম্পল ফাইল দিলে সেটাকে স্ক্যান করে দিতে পারে। আচ্ছা, প্রথম যেটা স্ক্যানের ফাইল সাইট, সেটা হচ্ছে virustotal.com। খুবই চমৎকার একটা সাইট, প্রায় 70-80টার মতো অ্যান্টিভাইরাস ইঞ্জিন ওর সাথে যুক্ত করা। হ্যাঁ, ও আসুক, লোড নিচ্ছে। স্ক্রিন কি শেয়ার হচ্ছে? হ্যাঁ, লোড নিচ্ছে। আরেকটা সাইট হচ্ছে জেটি ম্যালওয়্যার স্ক্যানার, জটি, সরি, জটি ম্যালওয়্যার স্ক্যান, জটিস ম্যালওয়্যার স্ক্যান। নেটওয়ার্ক স্লো হচ্ছে। ডটিরই যে সাইটটা, ও হচ্ছে প্রায় কত 10-12টার মতো অ্যান্টিভাইরাস ইঞ্জিন ওর সাথে দেয়। এখানে যদি আমি কোনো একটা ফাইল সাবমিট করি, সাপোজ আমার কাছে একটা স্যাম্পল ছবির ফাইল আছে, এটা আমি দিলাম, আপলোড হচ্ছে। ওর ওর ক্যাপাসিটি 250 মেগাবাইট মেবি। ওই ব্রাউজ বাটনে ক্লিক করলে শো করবে যে কত বড় ফাইল ওকে দেয়া যাবে। ওকে, 250 মেগাবাইট মতো ফাইল আমি দিলাম। দেখুন, এতগুলো অ্যান্টিভাইরাস দিয়ে সে স্ক্যান, এবং ফ্রিতে স্ক্যান করে দেখছে যে কোনো ম্যালিশিয়াস কিছু আছে কিনা। আচ্ছা, ভাইরাস টোটালেও সেম
আছে, তবে দুইটা সুবিধা। একটা হচ্ছে ফাইল, প্রায় 650 মেগাবাইট মতো ফাইল আমি ওখানে আপলোড দিতে পারি। যদি এরকম সাইজের ফাইল হয় আপলোড দিব। যদি কোনো লিঙ্ক কেউ পাঠায়, ফিশিং লিঙ্ক মনে হচ্ছে, নিয়ে এসে ভাইরাস টোটাল একটা স্ক্যান দেন। হ্যাঁ, আমি যদি ishikhan.com দিই, তো বেশ কতগুলো অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে দেখবে যে এইটা কোনো ম্যালিশিয়াস ইউআরএল কিনা। এটা তো এমনি ব্রাউজারে রান হবে না? হ্যাঁ, ব্রাউজারে তার রান। মানে আমরা যে কোনো হ্যাঁ, কেউ যদি কোনো ফাইল দেয় আমরা এখানে ফাইলটা আপলোড করে, মানে যদি আরএআর ফাইল দেয় তাহলে আমরা ওই আরএআর ফাইলটা আপলোড করে দেখতে পারবো, মানে স্ক্যান করতে পারবো কোনো ভাইরাস আছে কিনা। হ্যাঁ, মানে আরএআর ফাইল হবে না হচ্ছে ফাইলটাই লাগবে? আরএআর হইলে হবে? যেই ফাইল আপনি জিপ ফাইল বা মানে রার ফাইল বা যাই হ্যাঁ, থাকুক দিবেন, ও নিয়ে নেবেন। আচ্ছা, অনলাইনে ফাইল ওপেনের জন্য আরেকটা পরামর্শ হচ্ছে, যদি এমন হয় যে খুব সেনসিটিভ ফাইল না, হ্যাঁ খুব সেনসিটিভ কোনো ফাইল না, কিন্তু আপনি সেফলি ওপেন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে গুগল ড্রাইভে আপলোড করে ওপেন করা ভালো। তাতে করে কি হবে, কিছু ম্যালওয়্যার আছে এমন যে আপনি যখনই তাকে মানে ফাইলে ওপেন করছেন তখন ম্যালওয়্যার অ্যাক্টিভ হয়ে আপনাকে আক্রান্ত করবে। তো গুগল ড্রাইভে নিয়ে আপলোড করে ওপেন করলে যেটা সুবিধা, আপনার হোস্ট ডিভাইস যেটা একটা আক্রান্ত হবে না। গুগলের তো ওখানে স্যান্ড বক্সিং করা, ওটা চাইলেই সহজে বাইপাস করা যায় না। ওকে, এটা একটা। আর আরেকটা হলো কি বলে, ডিসপোজেবল ব্রাউজার, এটা ব্যবহার করা যেতে পারে। সেটা হচ্ছে স্কোয়ার এক্স। আমি ওটা এখানে রেখেছি। ওদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে এই সাইটে গেলে। হ্যাঁ, লিঙ্কটাও দিয়ে দিই। এটা নতুন করেছে এবং চমৎকার একটা জিনিস। আমি একটা ব্রাউজারে আছি। ডিসপোজেবল হ্যাঁ মেল থেকে ডিসপোজেবল ব্রাউজারও হয়ে গেছে। এটা কি বারবার ব্রাউজারটা নতুন করে রিফ্রেশ হয়ে আসে? হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই দেখাচ্ছি। মনে করেন সিঙ্গাপুরে আছি, এখানে স্টার্ট ফাইল ভিউয়ার ইমেল দুইটাই ওর কাছে আছে, টেম্পোরারি ইমেইলও দেয় ও। ওকে, আমি ডিসপোজেবল ব্রাউজারটা বেশি ইন্টারেস্টিং। মনে করেন কেউ একটা ম্যালিশিয়াস লিঙ্ক দিয়েছে বা আপনাকে কেউ একটা পাঠিয়েছে, আপনার ভয় হচ্ছে দেখতে ঢুকতে, আপনি ডাউনলোড হচ্ছে। আমার নেটওয়ার্ক স্লো তো একটু মেবি কেটে গেল। কোনো লিঙ্ক রান করতে যদি ভয় লাগে তাহলে আমরা এখানে রান করতে পারি, তাহলে আমাদের হ্যাঁ ডিভাইসে ইন্টারনেট নিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমার নেটওয়ার্ক স্লো এর জন্য এটা পুরোপুরি আসছে না। যেটা হবে ব্রাউজারে, মানে আমি তো একটা ব্রাউজারে আছি, এর ভিতরে আরেকটা ব্রাউজার আমরা দেখতে পাবো একদম হুবহু আমাদের ব্রাউজারের মতো। ওকে, আমার এটা লোড হচ্ছে না। হ্যাঁ, আমার নেটওয়ার্ক স্লো তো। এই তো হয়েছে, এই তো আমার ব্রাউজার। এইখানে গিয়ে আমি মনে করুন যে ইউআরএল লিখবো, ক্রোম ব্রাউজারের মতোই কিন্তু, তাই না? নেট স্লো, কাজ করছে না। এই যে ইউআরএল অ্যাড্রেস, আপনার লিঙ্ক যেটা কেউ দিয়েছে পেস্ট করবেন, বা যেই সাইট ভিজিট করতে চাচ্ছেন ইউআরএল দিবেন, ওখানে সেফলি আপনি ভিজিট করতে পারেন। ওকে, এটা একটু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজের একটু এক্সপ্লোর করলেই বুঝে যাবেন। এটা ক্লোজ করে দেই, এটাকে অ্যাবোর্ট করে দেই। ওকে, ফাইল ভিউয়ার, ইমেল, তিনটা জিনিস ওরা দিয়ে থাকে। সেলফ ডিফেন্সের জন্য আমরা প্রাইমারি ভাবে এই তিনটা ব্যবহার করতে পারি। অ্যান্টিভাইরাস রেগুলার আমাদের ব্যবহারের জন্য অ্যান্টিভাইরাস হিসেবে যারা উইন্ডোজ ব্যবহার করছে, যদি উইন্ডোজের লাইসেন্স এডিশন হয় সেক্ষেত্রে উইন্ডোজের নিজস্ব ডিফেন্ডার আছে, এটা অনেক ভালো এটা। আর যদি এমন হয় যে ক্র্যাক ব্যবহার করছি, সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে লিনাক্সে শিফট হওয়া। আর যদি লিনাক্সে শিফট হওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে বিট ডিফেন্ডার ব্যবহার করতে পারে রেগুলার অ্যান্টিভাইরাস হিসেবে। ওকে, আর ওটা এটা চেষ্টা। এটা কি এটা উইন্ডোজে ডাউনলোড করে নেব বিট হ্যাঁ ডিফেন্ডার? হ্যাঁ, কিন্তু বিট ডিফেন্ডার পেইড, 1000 বিট টাকা না ডিফেন্ডার কত পেইড জানি। তো হ্যাঁ হ্যাঁ, পেইড। কষ্ট 950 টাকা সামথিং, 3 বছরের সাবস্ক্রিপশন মেবি। হ্যাঁ মানে অনলাইনে ম্যানুয়াল পাবেন। রাইটার্স না ভাইয়া? তাহলে তো সস্তা।
আমি নিজেও খুঁজছিলাম, আমার অবশ্য একদম আচ্ছা আমি আমি খুঁজে দেখবো না, যদি কম দামে পাই আমি আপনাদের জানাবো, হ্যাঁ। একজন ম্যালওয়্যার বাইট। বলছিল যে ম্যালওয়্যার বাইটস, না, ম্যালওয়্যার বাইট তো ফ্রি। না সবগুলোই ফ্রি, মিড ডিফেন্ডারও আপনার 14 দিনের ট্রায়াল দিবে ফ্রিতে, এরপরে আপনার পারচেস করাই লাগবে লাইসেন্স, সিঙ্গেল ইউজার লাইসেন্সে। আমি 14 দিন ইউজ করলাম, আবার ডিলিট করে দিলাম, আবার 14 দিন ইউজ করতে পারবো না? না না, একদম হোস্ট আইডেন্টিটি ওরা রেখে দেয়। রেজিস্ট্রি ক্লিয়ার করে দিলে করা যায়। না, আমি তো একদম আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার তো এমন করে করি, আমার 30 দিন পার হয়ে গেল, আমি ডিলিট মারি, আবার আমি ডাউনলোড দিয়ে হয়ে গেল। না না হবে না, ও হোস্ট আচ্ছা তারপরে স্যার, আইপি আরেকটা এগুলো জিনিস, একদম। আমরা যদি কোনো স্ক্রিপ্ট বা কোনো কিছু ফাইল যেটা উইন্ডোজে রান করি ক্র্যাক অ্যাক্টিভেট করার জন্য, এইটাকে যে উইন্ডোজ ম্যালওয়্যার ডিটেক্ট করে, এটা কি আসলে ম্যালওয়্যার নাকি এটাতে আর কি কোনো প্রবলেম আছে? এই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম। যেমন কোনো একটা সফটওয়্যারে ক্র্যাকের জন্য কিছু স্ক্রিপ্ট থাকে, ডট ব্যাট ফাইল থাকে, যেগুলো রান করলে সিএমডি দিয়ে পরে হচ্ছে অনেক সময় আর কি ভাইরাস প্রোটেকশন অফ না করলে ফাইলগুলাকে রিমুভ করে দেয় উইন্ডোজ থেকে অটোমেটিক। হ্যাঁ, এখন কারণ ওরা এইটার হচ্ছে মানে গিয়ে আমাদের সলিউশন কি আর ফাইল বুঝবো কেমনে এটা পারমিশন কিভাবে? চেঞ্জ করা, তারপরে বিভিন্ন সাইটে রিকোয়েস্ট পাঠানো, এই অ্যাক্টিভিটি গুলো করা শুরু করে, এটা দেখেই হচ্ছে আমাদের উইন্ডোজ ডিফেন্ডার। মানে ও তো আর এমনি এমনি ব্লক দেয় না, ওর ভিতরে এরকম রুলস লেখা আছে যে কেউ যদি এই ধরনের অ্যাক্টিভিটি করে দ্যাট মিনস সে ম্যালিশিয়াস বলেই এরকম অ্যাক্টিভিটি করছে, তখনই আসলে ব্লক দেয়। ওকে, আচ্ছা আমার এই টুলসটা ডাউনলোড হতে অনেক সময় লেগে যাবে, সরি মানে সেট আপ হতেই। আচ্ছা তত সময় আমরা ম্যালওয়্যার রিমুভালের আলোচনাটাও করে ফেলি। ওকে, ম্যালওয়্যার রিমুভাল। ম্যালওয়্যার রিমুভালের ক্ষেত্রে আমাদের একটু স্টেপ মেনে কাজ করলে ভালো, যেটা হচ্ছে প্রথম যেটা করা দরকার, আনইনস্টল আননেসেসারি সফটওয়্যার। প্রথমে আননেসেসারি যে সফটওয়্যার গুলো আছে এগুলো ফেলে নেওয়া ভালো। মনে হয় কি অনেক সময় ম্যালওয়্যার গুলো নিজেরাই এরকম আননেসেসারি সফটওয়্যার আকারে আসে, অথবা নিজেকে বাইন্ড করে ফেলে অন্য সফটওয়্যারের সাথে, এবং এই কাজে অবশ্যই আমাদের উইন্ডোজের যেমন নিজস্ব কন্ট্রোল প্যানেলে গিয়ে আনইনস্টলের অপশন আছে, আমরা আনইনস্টল করে দিব। সেকেন্ড হচ্ছে ডিলিট টেম্পোরারি ফাইলস, কম্পিউটার থেকে টেম্পোরারি ফাইল ডিলিট করে দেওয়া বেটার। এই কাজে উইন্ডোজেরই একটা অ্যাপস আছে ডিস্ক ক্লিনার, হ্যাঁ, থার্ড পার্টি অ্যাপসের দরকার নেই, উইন্ডোজে বিল্ট ইন যেই সফটওয়্যার আছে সেগুলো ব্যবহার করা ভালো। যেমন আপনারা নিজেরাও এখন উইন্ডোজে গিয়ে ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ দেন, একটা অ্যাপ্লিকেশন আসবে। হ্যাঁ আমি আমারটা দিয়ে দেখাই। উইন্ডোজ মানে রান করলে উইন্ডোজ 8 দিয়ে ডিস্ক ক্লিন আপ। সার্চে গিয়ে ডিস্ক ক্লিন আপ লিখলেই চলে আসবে, দেখুন আমার এই যে এটা, হ্যাঁ ডিস্ক ক্লিন আপটা রান করেছে, আমি যে এই ড্রাইভটা ক্লিন করতে চাই সেটা চলে এসেছে, যে আমি যা যা টেম্পোরারি ফাইল এটা দিব। রিসাইকেল বিন 24 জিবি সহ আপনাদের ক্লাসের ভিডিও ওখানে জমে আছে, এই যে দিলাম, ক্লিন আপ সিস্টেম ফাইলস দিলে আমার এটা ক্লিন হয়ে গেল। হ্যাঁ, ক্লিন হয়ে ও নতুন পরের উইন্ডো চলে এসেছে, এই জন্য স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গিয়েছে, যাই হোক। আচ্ছা, ওটা দিলে মানে কোনো টেম্পোরারি মেইন ফাইল ফাইল টাইল যা যাবে না? আছে ড্রাইভের এগুলো ক্লিন হয়ে যাবে। ওকে, এরপরে গিয়ে হচ্ছে আমরা এন্টি ভাইরাস সেটআপ দেবো। ক্লায়েন্টের কম্পিউটারের ক্ষেত্রে যদি ক্লায়েন্ট পে করে, যদি বলে যে না আমি টাকা দিচ্ছি নো প্রবলেম, সেক্ষেত্রে আমরা পেইড অ্যান্টিভাইরাস লাইসেন্স এডিশন এটা দিব। আর যদি না হয় টাকা দিচ্ছে না, মানে সে টোটাল আপনাকেই পে করেছে $10, আপনার কাজ ম্যালওয়্যারটা রিমুভ করে দেয়, সব আপনার দায়িত্ব, সেক্ষেত্রে বিট ডিফেন্ডার অথবা ম্যালওয়্যার বাইটস, হ্যাঁ এই ধরনের অ্যান্টিভাইরাস ট্রায়াল এডিশন 7 দিন 14 দিনের ট্রায়াল দেয়, ম্যালওয়্যার বাইটস মেবি 14 দিন দেয়, বিট ডিফেন্ডারও। এই ট্রায়াল এডিশনের অ্যান্টিভাইরাসটা ডাউনলোড করবেন তাদের মানে ক্লায়েন্টের কম্পিউটারে। তো এগুলো ব্যবহার করা একদমই সহজ, ম্যালওয়্যার বাইটসেও যদি যাই, বাইটস যেখানে বিশাল বড় করে স্ক্যানের বাটনই আছে, ক্লিক করবেন, সে একাই ম্যালওয়্যার খুঁজে বের করবে। এবারে আপনি যদি বলেন মানে সেই বলবে যে ম্যালওয়্যার গুলো ডিলিট করে দিব কি দিব না, আপনার কাছে জাস্ট পারমিশন চাইবে, আপনি ক্লিক করবেন,
সে ডিলিট করে দিবে, একদম সহজ। ওকে, অ্যান্টিভাইরাস দিয়ে আমরা ম্যালওয়্যার গুলো রিমুভ করে দেব। তো এই এতটুকু প্রসেসে দেখা যায় অনেক ম্যালওয়্যার রিমুভ হয়ে যাবে। ওকে, এর পরের অংশটা আছে র্যানসমওয়্যার রিমুভ। এইখানে র্যানসমওয়্যার রিমুভের ক্ষেত্রে আমরা যেটা করব, ম্যালওয়্যার রিমুভারের এই যে প্রসিডিউর যতটুকু করা যায়, হ্যাঁ, যদি এমন হয় যে আমার ইনফেক্টেড কম্পিউটারে অ্যান্টিভাইরাস সেট আপ করা যাচ্ছে বা এরকম পরিস্থিতি আছে, বা এতটুকু আমরা আগে করে নিব। অনেক কম্পিউটারে হয় কি যে ভালো ভালো অ্যান্টিভাইরাস একাই র্যানসমওয়্যার রিমুভ করে দিতে পারে অটোমেটিক্যালি। কিছু ক্ষেত্রে হয় না, তখন আমাদের আরেকটা স্টেপ নিতে হয়। সেটা হলো প্রথম হচ্ছে র্যানসম টাইপ ডিটারমাইন করা। ওকে, যে এটা কি ধরনের র্যানসমওয়্যার। আচ্ছা, এটা বুঝবো কি করে? এটা বোঝার জন্য নো মোর র্যানসম একটা বড় প্রজেক্ট ক্রিয়েট করেছে। কারা তৈরি করেছে? নেদারল্যান্ড পুলিশ, ইউরোপের সাইবার ক্রাইম সেন্টার, ক্যাসপারস্কাই, ম্যাকক্যাফে, এরকম বড় বড় অনেকগুলো অর্গানাইজেশন একসাথে হয়ে, কারণ প্রচুর র্যানসমওয়্যার আক্রমণ হয়। ওকে, তারা একটা প্রোগ্রাম তৈরি করেছে। এটা ক্রিপ্টো শেরিফ, এই যে অপশনটা আছে এখানে যাব। কি বলেছি, আমার প্রথমে ধরা দরকার এটা কি ধরনের র্যানসমওয়্যার। ক্রিপ্টো শেরিফ পেজে এসে এই যে দেখালাম যে আমার ইনফেক্টেড ফাইল, হ্যাঁ, এরকম দুটা স্যাম্পল, ছোট দুটা স্যাম্পল ইনফেক্টেড ফাইল এখানে যদি আপলোড দেই, ও আমাকে বলে দিবে এটা কি ধরনের র্যানসমওয়্যার। র্যানসমওয়্যারের অনেক টাইপ হয়। ওকে, তো মনে করুন আমরা খুঁজে পেলাম এটা আলফা র্যানসমওয়্যার। এখন কি করতে পারি? আমি ডিটেক্ট করেছি র্যানসমওয়্যার টাইপ কি। এরপরে আমাদের লাগবে ডিক্রিপশন টুলস। র্যানসমওয়্যার কাজে কি? এনক্রিপ্ট করা। তাহলে আমার কি লাগবে? ডিক্রিপশন টুলস রিমুভ করতে গেলে। এই ডিক্রিপশন টুলসও নো মোর র্যানসমওয়্যার এখানে ফ্রিতেই প্রোভাইড করে, এই যে ডিক্রিপশন টুলস অপশনটা। ওকে, এখানে এসে সার্চ বাটন আছে। আপনি যদি মনে করেন আলফা র্যানসমওয়্যার ধরেছেন, আমি ফর এক্সাম্পল আলফা দেখালাম, কিন্তু এখানে আরো অনেক র্যানসমওয়্যারের লিস্ট আছে। নিচে নামলে খালি নামতেই থাকেন, অনেক অনেক র্যানসমওয়্যার আছে। মনে করুন চাওস র্যানসমওয়্যারটা, এটাতে যদি যাই, ওর এই যে ডিক্রিপ্টর টুলস ডাউনলোডের অপশন আছে, প্লাস এটা কিভাবে রান করব সেই গাইডটাও এখানে দেয়া আছে। গাইডটাও ওপেন করবে ডাউনলোড করে। অধিকাংশ ডিক্রিপ্টর টুলসই যেটা হয়, ওরা গ্রাফিক্যাল টুলস। আমি দেখাই, এখানে স্ক্রিনশট আকারে, এই যে স্ক্রিনশট আকারে দেয়া যে এটা কিভাবে রান করবেন। এটা ডাউনলোড করে রান করবেন, ইনস্টল বাটন, যে নেক্সট নেক্সট ক্লিক করলে সে একাই ডিক্রিপ্ট করে দেয়। হ্যাঁ, যে আসলো কি ধরনের র্যানসমওয়্যার, কোনটা ইনফেক্টেড, কোথায় ডাটাবেস সেটিংস। ওকে, মানে পুরো ডিটেলস ইনস্ট্রাকশন এখানে দেয়। মানে স্যার গ্রাফিক্যাল, ফার্স্টে যে আমাদের স্ক্যানটা হবে, ওই স্ক্যানে আমাদের র্যানসমওয়্যারটা ধরা পড়বে, ওই র্যানসমওয়্যারের টাইপ অনুযায়ী আমরা ডিক্রিপ্টর টুল ইউজ হ্যাঁ করব, হ্যাঁ তাই হ্যাঁ, তো? ওই টাইপের। হ্যাঁ হ্যাঁ, শুধু মনে করুন ক্যাওস আচ্ছা, ধরা পড়েছে, ওইটা ডাউনলোড করবেন। এবং যদিও সবগুলোর প্রসেস প্রায় সেম, গ্রাফিক্যাল টুলস নেক্সট নেক্সট ক্লিক করলে একাই ডিক্রিপ্ট করে দেয়, তারপরও আমি সাজেস্ট করবো হাউ টু গাইডটা একবার দেখে নিতে, মানে কোন বাটনে ক্লিক করলে কি অপশন হবে, এটা এখানে সব বলা আছে। ঠিক আছে, আপনার ক্লায়েন্টের যেই ধরনের র্যানসমওয়্যার ডিক্রিপ্টর দিবেন, দিলে ক্লিয়ার দিলে ওই একাই ডিক্রিপ্ট করে আপনাকে আগের অবস্থায় নিয়ে যাবে। এটা হচ্ছে নো ওরা মোর যে র্যানসম। র্যানসমওয়্যারটা ডিটেক্ট করবে তখনই কি আমাকে র্যানসমওয়্যারের পাথ দেখাবে যে এই পাথের ভিতরে র্যানসমওয়্যারটা এক্সিস্ট করতেছে? হ্যাঁ হ্যাঁ, ও একাই একাই সব করে দিবে। ওকে, র্যানসম টাইপ এবং ডিক্রিপশন টুলস এর জন্য একটা হচ্ছে নো মোর র্যানসম। আরেকটা সাইট আছে, নাম হচ্ছে এমসি সফট। ওর কাছেও বেশ কতগুলো এরকম এমসি সফট র্যানসমার ডিক্রিপশন, ওর কাছেও অনেকগুলো এরকম র্যানসমার ডিক্রিপশনের টুলস আছে। যদি আপনি যে আগের পেজে নোমর র্যানসম থেকে ডিটেক্ট করতে পারলেন এটা কি ধরনের র্যানসমার, এখানে এসে মনে করুন অ্যাপোক্যালিপস ভিএম র্যানসম ধরেছে, ওটা ডিক্রিপ্টর ডাউনলোড করবেন, সেম প্রসেস। ওকে, দুইটা সাইটেই অনেক র্যানসমার রিমুভালের ডিক্রিপ্টর টুলস আমরা খুঁজে পাবো, নো টেনশন। আচ্ছা,
এটা কি আসলো? আর এটা এখনো সেট আপ নিয়েই যাচ্ছে, এখনো সেট আপ শেষ হয়নি। ওকে, আমি দেখি এটা কাজ করে কিনা। সেট আপ যদি হয় নেক্সট ক্লাসে আমি এটা একটু দেখাবো। এবং আপনারাও আমি যে কটা লিঙ্ক দিয়েছি ম্যালওয়্যারের টুলস এর যে লিঙ্কগুলো, এগুলো একটু আপনারা নিজেরা রান করে দেখুন যে প্রোগ্রামগুলো কাজ করে কিনা। এখানে অ্যাডিশনাল কোনো কমান্ডের কিছু নেই, জাস্ট যে এখানে দেখুন যে ব্যাকডোর ক্রিয়েটের জাস্ট অপশন সিলেক্ট করবেন, সে একাই ম্যালওয়্যারের বাকিটা ক্রিয়েট করে দেবে। ওকে, যে কটা লিঙ্ক দিয়েছি ট্রাই করে দেখুন। আহ, এবং এখানে ইনস্ট্রাকশন দেয় যে আপনার এটা রান করার কমান্ড হচ্ছে আহ, এটা রান করার কমান্ড ক্যাট এক্সিকিউটেবল ফাইল পাবেন। আচ্ছা, আমার এখানে এসেছে সেটা সার্চ এক্সপ্লয়েট ম্যানুয়ালি পাথ দিলাম অপশন কি, মানে ওর হচ্ছে বেশ যতগুলো ডিপেন্ডেন্সি আছে সে একা একা এগুলো করে নেবে, করতে থাকুক। আর বেশ, আচ্ছা এখানে এই যে ফ্যাট ফাইল, হ্যাঁ এটা আবার পারমিশন চেঞ্জ করে মানে ও সেট আপ যদি হয় আমি দেখি হচ্ছে কিনা, আপনারাও ট্রাই করে দেখুন। না হলে এই ফ্যাট ফাইলের খালি পারমিশন পাল্টে রান দিবেন আর ওই টার্মিনাল চলে আসবে, খালি অপশন দিবেন সে ম্যালওয়্যার জেনারেট করে দিবে। ওকে, 3-4টা টুলস দিয়েছি, এগুলো একটু ট্রাই করে দেখুন। হ্যাঁ, আমি আমি এখনই ক্লাস শেষ করছি, নো টেনশন। আজকে একটু বেশি সময় নিয়ে ভাই ফেললাম। আজকে লিড জয়েন করেছি, একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, কত কত কত? ভাই 23। 23, আচ্ছা আমি 23 দিয়ে দিচ্ছি। 17। 7, গত ক্লাসেও ছিলাম, একটু লেটে জয়েন হয়েছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দুইটাই দিয়ে দিয়েছি। ওকে, আজকে তাহলে আমি আলোচনা এখানেই টার্মিনেট করছি। আপনারা অবশ্যই টুলস গুলো ট্রাই করে দেখুন, ঠিক আছে, কোনগুলো কাজ করে এবং কি কি প্রবলেম ফেস করেন এটা নিয়েও আমরা নেক্সট ক্লাসে শুরুতে কথা বলবো, নো টেনশন। ওকে, আজকে তাহলে আমাদের আলোচনা ভাইয়া ক্লাস রেকর্ডটা কি আজকে আপলোড করে দিবেন? যদি নেট ঠিক মতো কাজ করে, নেটে এত অবস্থা আর খারাপ স্যার করে। একটু নেক্সট দিন ফায়ারওয়ালের ডিসকাশনটা কইরেন যে কোন কোন আচ্ছা আচ্ছা ভাবে ঠিক আমরা আছে। অ্যাটাককে প্রোটেকশন দেওয়ার জন্য কিরকম আমি ফায়ারওয়াল শুনতে গুলা ইউজ পাচ্ছি না, করতে পারি। আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আমি নেক্সট দিন কোশ্চেন নিব। আজকে আলোচনা পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।